আচ্ছা দেখো, আজকে যেহেতু ওই প্রত্যাশা নতুন আসলো, আর তোমাদেরও বিশেষ করে তোমারও অত পড়া হয় নাই, তো আমরা আবার নতুন করে শুরু করবো। হ্যাঁ, তবে আজকে ক্লাসটা একটু লেন্দি হবে। কারণ হচ্ছে এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যেখান থেকে আগে বললাম যে যে কোনো পরীক্ষায় আসবে, অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায়। আর প্রথম দিকের পড়াগুলা, এই যে ধরো প্রথমে একটা বা দুইটা লেকচারে সৃজনশীল নাই, এখানে আছে মাঝে মধ্যে ক খ বিভাগের জন্য প্রশ্ন করে। অনেক সময় যে সিলম থেকে একটু প্রশ্ন করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নটাই হচ্ছে এমসিকিউ টাইপ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে প্রাণীর বিভিন্নতা, প্রাণীর বিভিন্নতা বলতে ধরো এই যে তোমরা এখানে দেখো, এখানে যদিও বেশি মোটা কেউ নাই, বেশি মোটা থাকলে ভালো হতো, তখন একটা বিচিত্রতা দেখা যেত। এমন হয় যে ধরো যদি এরকম হয় যে এখানে একজন আছে খুব মোটা, একজন আছে চিকনা, তারপর হলো একজনের দেহের গঠন কি, বাহ্যিক গঠনগুলো এক এক রকম, তারপর এক একজনের চুলের স্টাইল এক এক রকম, তাই না? এটা মানে কি, তোমরা সবাই হচ্ছে মানুষ, হোমোসেপিয়েন্স, কিন্তু এর মধ্যে কি তোমার মধ্যে কি বিভিন্ন ভিন্নতা। তো এখানে আমরা এই যে বিভিন্ন রকম প্রাণীর এই ভিন্নতা দেখব, পাশাপাশি আমরা কি দেখব, এই যে বিভিন্ন রকম ক্যারেক্টারের উপর ভিত্তি করে এই প্রাণীগুলোকে যে শ্রেণীবিন্যাস করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব গ্রাজুয়ালি। এখন দেখো, এই যে প্রাণীর ভিন্নতা বা বৈচিত্র্য, এটা কত ধরনের হতে পারে? এর সাধারণত হয় তিন ধরনের। যেমন একটা হয় কি তোমার জিনগত। জিনগত হলো কিরকম, এই যে বললাম যে তুমি দেখতে এক একজন দেখতে এক এক রকম, একজন মোটা একজন চিকন, তো বা বা একজনের স্কিন কালার এক এক রকম, এটা কি জিনের কারণে হয় না? তার মানে এটা একটা কি, একই স্পেসিসের মধ্যে তোমার জিনগত একটা বৈচিত্র্য আছে। আবার কি হয়, প্রজাতিগত বৈচিত্র্য হয়। যেমন ধরো এই যে এখানে আমরা যদি ধরো এই ভোলা শহরটাকে আমরা একটা চিন্তা করি, বা এই যুগিরগোলটাকে চিন্তা করি, তাহলে এখানে কি শুধু একরকম প্রাণী বসবাস করে? শুধু কি মানুষ বসবাস করে? তাহলে এখানে বিভিন্ন রকম জীবজন্তু আছে না? তার মানে এটা হচ্ছে কি তোমার, তার বিভিন্ন প্রজাতিগত বৈচিত্র্য হয়। এরপর হচ্ছে কি, তুমি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম চিন্তা করো। ইকোসিস্টেম মানে কি, ধরো আমি যদি তৃণভূমিতে যাই, বা তুমি যদি আর্কটিক অঞ্চলে যাও, বা অ্যান্টার্কটিক অঞ্চলে যাও, বা ওই যে অ্যামাজনে যাও, তাহলে কি হয়, ওখানকার যে ইকোসিস্টেম আর এখানকার ইকোসিস্টেম কি এক? সুন্দরবনে যাও, সুন্দরবনের ইকোসিস্টেম এখানে কি, এখানকার ইকোসিস্টেম কি এক? সুন্দরবনে যা গ্রো করে, যে প্রাণীগুলো থাকে, যে উদ্ভিদগুলো থাকে, এখানে কি সেটা আছে? নাই। তার মানে এই যে অঞ্চল ভেদে এই যে বিভিন্ন ইকোসিস্টেমের কি তোমার এর বৈচিত্র্যতা দেখা যায়। কারণ পুরা বিশ্বের মধ্যে এমন যদি হতো যে পুরা বিশ্বের সব জায়গায় কি একই রকম বৈচিত্র্য, মানে ইকোসিস্টেমের ক্ষেত্রে, তখন কি হইতো, একই রকম জিনিস সব জায়গায় গ্রো করতো। তুমি মরুভূমিতে যাও, মরুভূমিতে এখানে আমাদের আশেপাশে যে গাছপালা আছে, মরুভূমি থেকে ওগুলা গ্রো করে? ওগুলা গ্রো করে। তার মানে কি ওখানকার ইকোসিস্টেম ভিন্ন। ইকোসিস্টেম মানে কি, তো কোন একটা পরিবেশে ধরো লিভিং এর সাথে নন লিভিং এর যে সম্পর্ক, লিভিং হলো কোনটা, যে বিভিন্ন এনিমেল বা প্রাণী টাণী এগুলো আর কি, এটা নন লিভিং। নন লিভিং বলতে কোনটা, জড় পদার্থ, তোমার এই যে সানলাইট আছে, এয়ার আছে, এইসব জিনিসগুলো কি তোমার নন লিভিং। লিভিং এর সাথে নন লিভিং এর সম্পর্ক, এটা হচ্ছে ইকোসিস্টেম। আর ইকোসিস্টেম সব জায়গায় সমান না, এটা হলো কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তাহলে এই যে তোমাকে যদি প্রাণীর বিচিত্রতা বা বিভিন্নতা বলা হয়, তো ডেফিনেশনের মধ্যে তুমি এই তিনটা জিনিস কি মাস্ট হবে। আর যে কোনো জিনিস ধরো, এটা যদি তোমাদের শুরুতেই যদি তুমি একটা অধ্যায়গুলা, এই অধ্যায়টা বিশেষ করে খুব ভালোভাবে ইনপুট দাও, হ্যাঁ, পরের জিনিসগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, তখন ভালো লাগবে। আর কিন্তু অনেকে আছে এই অধ্যায়ের, কারণে এই অধ্যায়টা একটা বিচিত্র অধ্যায়, অনেকে আছে এটা অত জোর দেয় না, মানে দেখে কঠিন, অনেক নাম মুখস্থ করতে হয় এসে, তো আলটিমেটলি কি হয়, পরে ধরা খেতে হয়। কারণ এই অধ্যায় ভালোভাবে না জানলে অনেক কিছু জানা হয় না। তাহলে এখন দেখো, এই যে আমরা যে কথাগুলো বললাম, এটার উপর ভিত্তি করে এই প্রাণী বৈচিত্র্যকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটা ভাবে। একটা হলো জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। তাহলে এই যে জিনগত তো আমরা বললামই, তাহলে এই যে জিনগত যেহেতু আমরা বললাম, জাস্ট হলে ভিতরে একবার রিডিং দিবা, কারণ বইতে কোনো অংশ বাদ যাবে না। মানে যেটা মনে রাখার সেটা মনে রাখবা, কিন্তু অ্যাটলিস্ট প্রথমে সবগুলা লাইন একবার করে হলো কি তোমাকে দেখতে হবে। তাহলে এই জিনগত বৈচিত্র্য কি বললো, এই যে উদাহরণস্বরূপ বললো যে ধরো একজন আফ্রিকান মানুষ, সেও যেমন মানুষ,
তুমিও মানুষ, আমার যে ইউরোপের সেও মানুষ, কিন্তু দেখতো দেখো তো আমাদেরকে দেখতে কেমন লাগে। আমাদের স্কিন কালার একরকম, আফ্রিকান গুলো একদম কালো দেখা যায়, আর ইউরোপের গুলো একদম কি সাদা দেখা যায়। তার মানে কি এটা হলো আমাদের একটা জিনগত বৈশিষ্ট্য, তাই না? এরপর তোমাদের প্রজাতিগত বৈচিত্র্য তো বললাম, একই জায়গায় যে বিভিন্ন রকম প্রজাতি বসবাস করে। এরপর আমরা কি বাস্তবিক যে বৈচিত্র্যগুলোর কথা বললাম। এটা উপরে হয়ে গেছে। এখন এরপরে আরো কিছু আছে, যে এই যে প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টটল, এরকম ডাইরেক্ট ঠাড়া মুখস্থ বা এটিএম একটা মুখস্থ। এরপরে এই যে অ্যারিস্টটল, উনি প্রাণীকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হল হ্যাঁ ইনাইমা আর এনাইমা। ইনাইমা হচ্ছে কোনটা? লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের কি বলছে উনি ইনাইমা। আর এনাইমা বলছে কি লাল রক্তহীন। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এরপরে এই যে ইনাইমা লাল রক্তযুক্ত যারা, মানে আমরা তো আমাদের ব্লাড কি লাল না, আমাদের ব্লাড লাল। আমরা এই যে ইনাইমাকে প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে আরো কয়টা ভাগে ভাগ করছে? দুইটা ভাগে ভাগ করছে। এক হলো ডিম্বজ, এক হলো জরায়ুজ। ডিম্বজ হলো কারা? যারা ডিম দেয়। কারণ এই যে প্রাণীর মধ্যে অনেক কিছু আছে না, ডিম দেয়, আর অনেক আছে কি বাচ্চা প্রসব করে। তাহলে যারা বাচ্চা প্রসব করে ওদেরকে বলা হয় জরায়ুজ, আর যারা হচ্ছে কি ডিম দেয় ওদেরকে কি বলা হয়? ডিম্বজ। এবং এক্সাম্পল গুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো তো আমরা সবাই বুঝি, যে মাছ, উভচর, তারপর সরীসৃপ, তারপর জরায়ুজের মধ্যে আছে কি স্তন্যপায়ী। স্তন্যপায়ী কারা? যারা দুগ্ধ পান করে। তাহলে এই জিনিসগুলো দেখবা। এখন দেখো, এই যে আমাদের এই অধ্যায়ের নামের পাশে ছিল কি বিভিন্নতা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস এই সবগুলোর উপর ভিত্তি করে কি শ্রেণীবিন্যাস করছে। এই সবগুলা মানে এগুলা একটা বৈশিষ্ট্য, মানে দেহের আকার, গঠন মাত্রা, জীবন পদ্ধতি, এই সবগুলোর উপর ভিত্তি করে কি শ্রেণীবিন্যাস করা হয়েছে। তার মানে এটা রিটেনের পড়া না, এটা হচ্ছে সম্পূর্ণ এমসিকিউ পড়া। এখানে শ্রেণীবিন্যাসের মধ্যে রিটেনে আসে শুধু হইলো তোমার ওই যে 9টা পর্ব, ওই পরিফেরা ওগুলা, আর লাস্টে আরো ওই যে কর্ডাটার আরো কিছু ক্লাসিফিকেশন আছে, সাব ক্লাস আছে, ওই জিনিসগুলা, ওই জিনিসগুলা বা বিভিন্ন যে পর্বগুলো আছে ওগুলা ইয়া করতে হবে। এই কারণে আমরা শুধু এমসিকিউর জন্য এই জিনিসগুলো পড়বো। তবে কিছু কিছু এখান থেকে মাঝে মধ্যে সিকিউতে মাঝে মধ্যে রেয়ার কেসে দেয়। যেমন কোনটা দিতে পারে? রেয়ার কেসে মাঝে মধ্যে দেয় এই যে ভ্রূণ স্তর, আমরা দেখবো ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে যে ভাগটা সেটা। আর মাঝে মধ্যে আরেকটা দেয় সিলোম। এই সাধারণত এই দুটাই দেয়। তারপর হলো অনেক সময় এটাও দিতে পারে যে নটকট। নটকট তো বুঝো, যে আমাদের কি আমাদের কি নটকট আছে? আমাদের নটকট আছে, মানে আমাদের নটকটটা পূর্ণাঙ্গ অবস্থায়, যে তোমার এই যে পিছনে যে মেরুদণ্ড আছে না, এটা হচ্ছে আমাদের নটকট। মানে আমাদের নটকটটা কি হয়? পূর্ণাঙ্গ অবস্থায় এটা মেরুদণ্ডে কনভার্ট হয়, প্রতিস্থাপিত হয়। হ্যাঁ, তার মানে মাঝে মধ্যে এটাও দেয় আর কি, এটা সহজ জিনিস। আচ্ছা, এখন তাহলে আমরা গ্রাজুয়ালি এদের এই যে যে কয়েকটা হিন্টস বললো সবগুলোর উপর ভিত্তি করে আমরা ইয়ে করতে হবে। এখানে আমরা একটা বাদ দিব না, আমরা ধরো কোনো পড়ায় বাদ দিব না, যেটা লেস ইম্পর্টেন্ট ওটাকে ওইভাবে রাখবো, কিন্তু বাদ দিব না কোনো কিছুই। এখন দেখো, দেহের আকার উপর ভিত্তি করে, দেহের আকার উপর ভিত্তি করে আমরা তো বুঝি যে যেগুলাকে একদম দেখা যায় না আনুবীক্ষণিক, আর যেগুলো একদম বড় বৃহত্তর প্রাণী। তাহলে দেহের আকার উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করলো? দুইটা ভাগে ভাগ করলো। মানে যেটাকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এগুলো দেখলেই বুঝবা। তবে তাহলে তোমার এখানে পড়তে হবে কি, এটুকু তো পড়ার কিছুই নেই। আনুবীক্ষণিক আর বড় প্রাণী পড়তে হবে এক্সাম্পল। পড়তে হবে কি, এই যে মাছের ভুলকার যে জীবাণু, এটা এক্সাম্পল। এখানে এই যে গিনিপিগ, মানে তোমাকে মুখস্থ রাখতে হবে কি এটা। তাহলে মাইক্রো, তাহলে মাইক্রোটা মানে আণুবীক্ষণিক যেটা তোমার ট্রাইকোডিনা, আর হচ্ছে কি এটা হচ্ছে তোমার ক্যাভিয়া। গিনিপিগ মানে সাইন্টিফিকটা মনে রাখতেই হবে, কিন্তু কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে। এরপর আমরা বলছি কি, এটা ওদিন বুঝাইছিলাম সম্ভবত তোমাদেরকে, যে সংগঠন মানে গঠন। তোমার শরীর যে গঠিত হয় কি দিয়ে গঠিত হয়? টিস্যু দিয়ে গঠিত হয় না, কোষ দিয়ে গঠিত হয় না? এই যে এই কোষ, এই কোষের গঠনটা কিরূপ, এটার উপর ভিত্তি করে, মানে এটাকে আমরা বলি সংগঠন। এটার উপর ভিত্তি করে কি কয় রকম? 4 ধরনের। একটা হলো কোষীয় মাত্রার গঠন, টিস্যু মাত্রার গঠন, তারপর হচ্ছে অঙ্গ, এরপর হচ্ছে কি তন্ত্র। মানে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র।
আমরা জানি তো কোষ মানে হচ্ছে কি গাঠনিক একক না, কোষকে কি বলা হয়? জীবদেহের গাঠনিক একক। আর অনেকগুলা কোষ মিলে কি তৈরি করে? টিস্যু তৈরি করে। আবার অনেকগুলা টিস্যু মিলে কি তৈরি করে? অঙ্গ। আর অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি করে? তন্ত্র। এই সিকোয়েন্সটা যদি মনে থাকে বা এটা তো একটা সিম্পল একটা জিনিস, তাহলে এই গঠন এগুলা কিছুই না। তাহলে যেখানে দেখো যে দেহ গঠনে কিছু কোষ সম্মিলিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করবে, আর ওটাকে আমরা কোষীয় মাত্রার গঠন বলি। তাহলে এখানে মনে রাখতে হবে কি কোনটা? পর্বগুলা। কি মনে রাখতে হবে? পর্ব। তাহলে ওই পর্বটা কি মনে আছে? এই যে 9টা পর্ব সিরিয়ালে মনে রাখা। আমরা দাঁড়াও, আমাদের এখান থেকে তো যেহেতু পর্ব আসবে বিভিন্ন এক্সাম্পলে, তাহলে আমাদের আগে কি পর্বটা একটু দেখে নেওয়া উচিত। এখানে আছে, এখানে আছে আমাদের যেহেতু পর্বগুলো লাগবে সিরিয়ালে 9টা পর্ব। কয়টা পর্ব? 9টা পর্ব। এই 9টা পর্ব আমাদের সিরিয়ালে মনে রাখতে হবে। কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানাডার্মাটা, কর্ডাটা। তো এটাকে সিরিয়ালি মনে রাখার জন্য আমরা এই লাইনটা কি বলছিলাম? এই লাইনটা আমরা কি বলছিলাম? যে পারিনি প্লানে মালা এনে অর্থ একাই করো। আমরা কি বলছিলাম? যে তোমরা দুজন বন্ধু, তোমরা কি একটা ফুলের ব্যবসা শুরু করছো। এখন এই ফুলের ব্যবসা শুরু করার এক পর্যায়ে কি করছো? তুমি ওর সাথে কি 2 নাম্বারই করছো, 2 নাম্বারই করে টাকা মেরে দিছো। টাকা মেরে দেওয়ার পরে এখন সে কি করলো? যে তখন কি তোমার সাথে ব্যবসাতে থাকবে? ব্যবসাতে থাকবে না। না থেকে তখন সে জিদ করে বলতেছে যে পারিনি প্ল্যানে। তোমাদের প্ল্যান ছিল কি তোমরা এই যে ফুলের ব্যবসা করে বাড়ি গাড়ি করবা, বিয়ে শাদী করবা। এখন ওই জন্য বলতেছো কি পারিনি প্ল্যানে। তারপর মালা এনে অর্থ, যে তুমি ফুল কিনে মালা ইয়া করে তুমি মালা এনে অর্থ একাই করো, যে তুমি অর্থ একাই করো, বাড়ি গাড়ি তুমি একসাথে একাই করো, বিয়ে শাদীও তুমি করো। হ্যাঁ, আমি তোমার সাথে নাই, যেহেতু তোমার সাথে 2 নাম্বারই করছে। ঠিক আছে, এটা যদি পারো তাহলে আমাদের পর্বগুলো একদম সিরিয়ালি থাকবে। যে পারিনি প্ল্যানে মালা এনে অর্থ একাই করো, 2-4 বার পড়বা এবং টোটস্থ হয়ে যাবে। তাহলে কি হবে তোমার? যে পারি, পরিফেরা, নিডারিয়া। কারণ এই পর্বগুলো তোমরা স্কুলে পড়ে আসছো। এখন আমার হলো সিকুয়েন্স অনুযায়ী মনে রাখা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, অর্থোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। ঠিক আছে, সিরিয়ালি যাই হোক। আচ্ছা দেখো তাহলে, এই যে প্রথমটা যেটা গেল কোষ, এক্সাম্পল কোনটা? পরিফেরা, একদম প্রথমটা, যে পারিনি, পারি, একদম পরিফেরা। এরপর টিস্যু, আমরা বলছি কি একাধিক কোষ মিলে কি হবে? টিস্যু অঙ্গমাত্রা যে গঠন করবে ওটাকে আমরা বলবো কি কোষ টিস্যু মাত্রার গঠন। এরপরে এটার এক্সাম্পল হলো কি পারিনি, নিডারিয়া, মানে সিরিয়ালি আছে কিন্তু। এরপর অঙ্গ, অঙ্গ মানে কি একাধিক টিস্যু মিলে তোমার অঙ্গমাত্রার গঠন তৈরি করবে। তারপর হচ্ছে কি প্লাটিহেলমিনথেস, যে পানি নি প্লা নে, ওই যে প্লাটিহেলমিনথেস। দেখো তার মানে এটার এক্সাম্পল গুলো অ্যাটলিস্ট মনে রাখতে কোনো ভেজাল নাই, কারণ প্রথম 3টা পর্বই। আর তোমার এই যে তোমার এটা কি বলো তন্ত্র, এটা হলো কি এরপরে প্লাটিহেলমিনথেসের পরে কি নেমাটোডা, নেমাটোডা। তার মানে অঙ্গ, এই তন্ত্র হইলো কোনটা? নেমাটোডা থেকে বাকি যে 9টা আছে সবগুলাই কার আন্ডারে? এই যে তন্ত্রের আন্ডারে। তার মানে এখানে চাইলে তুমি কিন্তু ইজিলি এক্সাম্পল গুলো মনে রাখতে পারো যে পর্ব। আবার অনেক সময় সরাসরি সাইন্টিফিক নাম দেয়। তা আমরা যখন এই যে পর্বগুলো পড়বো, পর্বগুলো আমরা উদাহরণ পড়বো না? তো তুমি যদি ওখানে উদাহরণগুলোই পড়ো, তখন ধরো পরিফেরা না দিলে পরিফেরার পর্বে একটা প্রাণীর নাম দিল, তুমি যদি ওখানে আমরা যখন পর্ব পড়বো সেখানে যদি তুমি ওই যে এক্সাম্পল গুলো মুখস্থ করো, তখন তো সেটাও হয়ে যায়। হ্যাঁ, তারপরে এখানে না পারো তো আমরা পর্বগুলো মনে রাখবো। এরপরে এখানে যে একটা লাইন এক্সট্রা আছে, চক্ষুবিন্দু, প্রোভোসিস, জননাঙ্গ। এগুলা হইলো কি কোন ধরনের? অঙ্গ টিস্যু মাত্রার গঠন। কারণ হচ্ছে এই যে দেখো এগুলো তো বুঝো,
কিন্তু প্রোবোসিস কি বলছিলাম, এই যে আমাদের যে মুখমণ্ডলে যে নালী আকার আছে, যেমন এটা একটা নালী, গলবিলে নালী আছে, এই যে নালী আকার যে গঠনগুলো বলে কি বলা হয়, প্রোবোসিস বলা হয়। তার মানে দেখো এখানে এটা এগুলা রেয়ার কেসে ইয়া দেয় আর কি, কি বলো এটাকে, সৃজনশীল দিতে পারে, এগুলো দেওয়ার মতো না, কিন্তু এগুলো বেসিক্যালি দেয় হইলো জিনিসগুলো অ্যাডমিশনের, মানে এক্সাম্পল গুলা, আর হলো মানে ডেফিনেশনটা কোনটা কি বেসিক্যালি। প্রথম হইলো যে কোষ একটা বিশেষ কাজ করবে, এরপরে কোষ মিলে একটা টিস্যু গঠন করবে, এরপর আবার টিস্যু মিলে কি গঠন করবে, অঙ্গমাত্রা যে গঠন করবে, এরপর অঙ্গ মিলে তন্ত্রমাত্রা গঠন করবে। আর আর হলো এক্সাম্পল গুলো হলো কি, পরিফেরা, নিটারিয়া, প্লাটিহেলমিনথেস, আর তারপর থেকে কি সবগুলা, হ্যাঁ তন্ত্র বাকি সবগুলা। এই যে এই লাইনটা কি অবশ্যই মনে রাখতে হবে। এই মাত্রার তন্ত্রমাত্রার গঠন সর্বপ্রথম কোথায় পাওয়া গেছে, নেমাটিয়ানে, আর মাস্ট মনে রাখতে হবে। এখন দেখো এই যে জীবন পদ্ধতি, এতে জীবন পদ্ধতি, কেউ আছে মুক্তজীবী, কেউ আছে পরজীবী, কেউ আছে মিথজীবী। মুক্তজীবী হইলো কোন, তোমার আমাদের মানুষের মধ্যেই তো দেখো, কেউ আছে হইলো ধরো কোনো ভাবলেস চিন্তা নাই, যেদিকে মন চায় ওইদিকে ঘুরে, যখন যেখানে মন চায় সেখানে যায়, এটা হইলে এই যে মুক্তজীবী। মানে তোমার কেউ মানে ওই স্বাধীনভাবে থাকতে চায়, তোমার যদি বারবার তুমি এখান থেকে মানে হালকা একটু নিচে যাবেন, তোমার যদি বারবার জিজ্ঞেস করে যে কি জন্য যাও, এই যাও, তখন তো দু তিনবার অ্যান্সার দিবা, এরপর কি বিরক্ত হবা, তাই না? তো এগুলো হইলো ধরো মানুষের সাথে মিল আছে, যে মুক্তজীবী মানে কি সারাক্ষণ তুমি মানে ওই টই টই করতে চাও আর কি। তাহলে এটা আছে কি এক্সাম্পল কি কবুতর, সাইন্টিফিকটা মুখস্থ রাখবো, এটা এটা মেডিকেলও আসছে। এরপরে পরজীবী, পরজীবী মানে কি, অন্যের উপর গ্রো করবে, আবার অন্য থেকে খাদ্য খাবে, মানে ওই যে খাইতে দিলে শুইতে চাই, ওই রকম অবস্থা। তোমার মানুষের মাথায় এই যে তোমার উকুন আছে নাই, যে যোগ উকুন থাকতো তাহলে সেও তো কি একটা পরজীবী, কারণ তুমি আশ্রয় দিচ্ছ, যে ভালো মানে ভালো জায়গায় আশ্রয় দিচ্ছ, তুমি যদি এসির মধ্যে থাকো তাহলে সেও এসির মধ্যে আছে, কিন্তু এখানে আবার বসে বসে কি করে, খাবার খায়, মানে তোমার ক্ষতি করে। তাহলে এক্সাম্পল এটা মেডিকেল আসছে, আমি যখন ওই যে কুইজ নিব তখন এই জিনিসগুলো আমি দিব, মানে যেগুলো অ্যাটলিস্ট মেডিকেল ডেন্টাল আসছে এগুলো নিয়ে আমি কুইজ নিব লাস্টে। তাহলে এই যে সাইন্টিফিক নাম মনে রাখতে হবে, হ্যাঁ। আর সাইন্টিফিক নাম আবারই খুব বেশি না, অনেকে আছে কি করে এই যে প্রথম থেকেই পড়ে না, যে কঠিন কঠিন, তুমি যে প্রথম থেকে কয়টা আসে পড়লে কিন্তু আস্তে ধীরে কমে যায়, পরে ওগুলো সাইন্টিফিক নাম কম, মানে এক এক চ্যাপ্টারের বিশেষত্ব এক এক রকম, এই চ্যাপ্টারের সাইন্টিফিক নাম বেশি, এক এক জায়গায় এক এক রকম। তারপর তুমি যদি ইয়াতে যাও, ওই যে ধরো পরিপাকে যাও, সেখানে অনেক প্রচুর এনজাইম হরমোনের নাম মুখস্থ রাখতে হয়, ওগুলো আমরা ছন্দতন্ত্র দিয়ে ইয়ে করবো, কিন্তু যাই হোক যেখানে যে সাইন্টিফিক নামটা আসে এটা মুখস্থ করে ফেলবো। তাহলে এরপর আছে মিথজীবী, মিথজীবী মানে কি বলছিলাম, যে দুইজন দুইজনের উপকার করবে, দুইজন দুইজনের উপকার করবে, মানে এদিকে তো ছিল এক পাক্ষিক, তুমি মানে ধরো উকুন তোমাকে কোনো উপকার করে, উকুন তো মানুষের কোনো উপকার করে না, একপাক্ষিক, এটা হইলো কি দ্বিপাক্ষিক, এও করবে ও করবে। যেমন এক্সাম্পলটা মাস্ট মনে রাখবা, একটা হইলো তোমার ক্লোরোহাইডা, আর এটা হইলো কি জুক্লোরেলা, মানে শৈবাল আর হাইডা, ক্লোরোহাইডা, এটা মাস্ট মনে রাখবা, ঠিক আছে? মানে এখানে জাস্ট কি হয়েছে, এই আশ্রয় দেয়, আর হইলো যে আমরা জানি খাদ্য তৈরি করতে কি লাগে, খাদ্য তৈরি করতে যেই কি বলে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ ময়েশ্চার, এগুলো লাগবে না, ওইসব জিনিসগুলো কি করবে, এ সাপ্লাই দেয়, এ সহায়তা করে। আর এই যে শৈবাল, শৈবাল মানে কি উদ্ভিদ, পিগমেন্ট আছে, এই খাদ্য তৈরি করে, এ কাঁচামাল সাপ্লাই দেয়, এই খাদ্য তৈরি করে, তারপর দুজন মিলে ভাগ করে পিকনিক করে আর কি। তাহলে এখানে এক্সাম্পলটা মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে হলো কি সহজীবী, সহজীবী হইলো কোনটা, যখন দুটা প্রাণী একত্রে বসবাস করবে, কিন্তু মানে ওই সহজীবী মানে ওই যে হিজ ইজ হুজুজ, মানে যে যার মতো থাকো, যে তোমায় থাকলেও আমার সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, মানে তুমি তোমার মতো তুমি কাজ করো, আমার মতো আমি কাজ করি, এটা হচ্ছে কি সহজীবী। তাহলে তোমার এক্সাম্পলটা মনে রাখতে হবে, রেমোরা, শার্ক, ঠিক আছে? এগুলো এক্সাম্পল গুলোই মেন। এরপর দেখো ক্লিভেজ, ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ বলতে আমরা কি বলছি, বিভাজন, কার বিভাজন, জাইগোটের বিভাজন। মানে আমরা তো জানি জাইগোট, জাইগোট কিভাবে তৈরি হয়, ধরো হ্যাঁ নিষেকের মাধ্যমে, এটা একটা যদি মেল গ্যামেট হয়, একটা যদি কি হয়
ফিমেল গ্যামেট হয়। তাহলে এই যে দুইটা গ্যামেট যে একত্রিত হওয়ার বিষয়টা এটা তো নিষেধ, আর একত্রিত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে জাইগোট। এটা হচ্ছে একটা জাইগোট। তাহলে এই জাইগোটের বিভাজনটাকে কি বলা হয়? ক্লিভেজ। এবং এই জাইগোট যখন বিভাজিত হয়, বিভাজিত হওয়ার পরে এটা কিসে কনভার্ট হয়, কিসে রূপান্তরিত হয়? ভ্রূণ। আমরা তো জানি যে একদম প্রাথমিক অবস্থায় জাইগোট, যখন একটা মেল গ্যামেট ফিমেল গ্যামেট কি একত্রিত হয়, জাইগোট। এরপরে এই জাইগোটে কি করবে? পিকনিক করবে, খাবার দাবার গ্রহণ করবে। যেমন তুমি কি করো, তোমার ক্ষুধা লাগলো হয়তো রেস্টুরেন্টে যাও, কিচেনে যাও, বিভিন্ন জায়গায় যাও, এ পেটা যাইব কই, এ কি ওই বলবে যে ওই অমুকের ক্যান্টিন থেকে আমার জন্য একটা সমস্যা নিয়ে আসো, আমি খাবো, এটা কি ওইটা বলবে? ওইটা বলবে না। তাহলে এ কি করবে? বা ওই যে ধরো যখন মানুষের বাচ্চা কনসিভ হয় তখন কি বলে, এই যে বাচ্চাকে বেশি বেশি খাওয়াও, এটা বলে নাকি বলছে মাকে বেশি বেশি খাওয়াও? বলছে মাকে বেশি বেশি খাওয়াও। কারণ হচ্ছে কি, এই যে এ খাবার গ্রহণ করবে কোথা থেকে? মায়ের মায়ের মাতৃগর্ভ থেকে গ্রহণ করবে না, অমরা থেকে গ্রহণ করবে না, ওখান থেকে গ্রহণ করবে। এই কারণে দেখো এই যে জাইগোটটা পরবর্তীতে তার মানে কি এখানে বিভিন্ন এখানে কোষ বিভাজন হবে, কোষ বিভাজন হয়ে কি হবে, এবং সে বিভিন্ন রকম পুষ্টিদ্রব্য গ্রহণ করবে, গ্রহণ করে আস্তে ধীরে বড় হবে, আস্তে ধীরে কি হবে তোমার বড় হয়ে ভ্রূণের মতো হবে। কি হবে? ভ্রূণ। এই জন্য যখন ধরো মানুষের বাচ্চা কনসিভ হয়, কিছুদিন পর পর ডাক্তারের কাছে যায় না চেক আপ করতে, যে মানে কত বড় হয়েছে ভ্রূণটা। মানে জাইগোটের একটু ডেভেলপমেন্ট, পরবর্তী স্টেজটাই হচ্ছে কি ভ্রূণ। তাহলে এখান থেকে জাইগোটে এখন কি হয়? ডিভিশন হয়, বারবার কি কোষ বিভাজন হয়। কোন কোষ বিভাজন? মাইটোসিস। কোন কোষ বিভাজন? মাইটোসিস। বিভাজনের পরে তারপরে কি হয়? ডেভেলপমেন্ট হয়, যেটা হয় এটাকে আমরা ভ্রূণ বলি। তারপরে এটা বিভাজন হতে হতে থাকে, আর মায়ের মাতৃগর্ভ থেকে পুষ্টি দ্রব্য নিতে থাকে, নিতে 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 একসময় বড় হয়, বড় হলে তারপরে একসময় কি হয়? ভূমিষ্ঠ হয়, তাই না? তাহলে এখানে কোনটা কোষ বিভাজন হয়? এই জায়গায় হয় মাইটোসিস। কারণ মাইটোসিস কেন? মাইটোসিস, হ্যাঁ, মাইটোসিসের সত্যই তো একটা, যেখানে বৃদ্ধি লাগবে সেখানেই মাইটোসিস, যেখানে বৃদ্ধি লাগবে সেখানে মাইটোসিস। তার মানে এই জায়গায় এই জন্য মাইটোসিস করতে পারে, এটা তো বৃদ্ধি, জাইগোট থেকে ভ্রূণ হবে, মানে ভ্রূণটা গ্রাজুয়ালি একটা বাচ্চাতে কনভার্ট হবে, তাই না? বৃদ্ধি। তার মানে এখানে আমার হবে কি মাইটোসিস। এই জিনিসটা মনে রাখতে হবে। তার মানে জনন কোষে এখানে দেখো মাইটোসিসও কি হয়, যেখানে বৃদ্ধি লাগবে সেখানে। তারপরে এখন দেখো এই যে তোমার এই যে একটা জাইগোট, এই জাইগোটে আমরা তো দেখলাম এখানে এই যে ভেজিটাল পোল, অ্যানিমেল পোল, ধরো এটা যদি একটা তোমার ডিম্বক হয়, এখানে এই যে আমরা তো জানি শুরুতে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম এগুলো থাকে, ঠিক না? তারপর নিউক্লিয়াসটা আস্তে ধীরে কি সাইডে সরে যায়। কুসুম থাকে কি কোন পাশে? এক পাশে কুসুম থাকে। যখন এই কুসুমগুলো থাকে আর নিউক্লিয়াস, তাহলে আমরা আমরা যে প্রান্তে কুসুম থাকবে এটাকে আমরা কি বলবো? যে প্রান্তে কুসুম থাকবে ওটাকে আমরা কি বলবো? তোমরা তো রেসপন্স করা ছিল, পড়াদার কথা ছিল। যে প্রান্তে কুসুম এটাই অ্যানিমেল পোল। আর হইলো অ্যানিমেল পোল, শিওর। আর হইলো যে প্রান্তে নিউক্লিয়াস থাকবে ভেজিটাল পোল বলা হয়। অ্যানিমেল পোল, এই যে অ্যানিমেল পোল, অ্যানিমেল পোল হচ্ছে যে প্রান্তে আমার কি থাকবে, এই যে তোমার নিউক্লিয়াস। আর ভেজিটাল পোল হচ্ছে যে প্রান্তে আমার কুসুম থাকবে। তাহলে এটা একটু মনে রাখবা। আর হচ্ছে এখানে যে মেরোব্লাস্ট, হলোব্লাস্ট কি বলছি? মেরোব্লাস্ট, এই জিনিসগুলো একটু দেখবা। এখন দেখো এটা তো হলে এই কথা বলা গেল। এখন এই যে ক্লিভেজের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করছে? দুইটা ভাগে। অ্যাকচুয়ালি দেখো অনির্দিষ্ট ক্লিভেজ, এখন নির্দিষ্ট ক্লিভেজ। অনির্দিষ্ট ক্লিভেজ আর নির্দিষ্ট ক্লিভেজ মানে হচ্ছে, যদি এই যে ক্লিভেজ যখন হবে অনেকগুলা কোষ হয় না, অনেকগুলা কি হবে? যখন অনেকগুলা কোষ হবে, এই কোষটা যদি ভাগ্য যদি নির্দিষ্ট থাকে যে এটা থেকে ওই অর্গানটা তৈরি হবে, বা এটা অমুক অঙ্গের তৈরি হবে, মানে এটা যদি ফিক্স থাকে ওটাকে বলা হয় নির্দিষ্ট। এটাকে বলা হয় কি? এখানে হলো নির্দিষ্ট। আর যদি হয় যে অনেকগুলা কোষ, কেউ কোন কোষ কোনটাতে কনভার্ট হবে এটা কি নিশ্চিত নয়, ওটাকে বলা হয় কি তোমার অনির্দিষ্ট। মানে কোনটা থেকে কোনটা তৈরি হবে এটা নির্দিষ্ট না, যে কোনোটা হইতে পারে, ওটা বলো অনির্দিষ্ট। আর যেটা থেকে ফিক্স, আগে থেকে নির্ধারণ যে এই সেলটা আমার
এই কোষটা আমার অমুক অঙ্গটা তৈরি করবে, অমুক জিনিসটা তৈরি করবে, এটা ফিক্স। তাহলে ওটাকে বলা হয় কি তোমার নির্দিষ্ট ক্লিভেজ। এখানে এক্সাম্পল মনে রাখার কিছু নাই, এগুলো জাস্ট জানার জন্য, এটা আসবেও না। এরপর দেখো এই যে আমার বলছে অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ, এই যে অরিও ক্লিভেজ হলো কোনগুলা? হ্যাঁ, এই যে অরিও ক্লিভেজ হচ্ছে তোমার যদি কোন বরাবর আমি ইয়া করব, বিভাজন টল্লায় কোন বরাবর ভাগ করবো, কোন বরাবর, মানে আমরা তো জানি যে ধরো এর একটা এটাকে আমরা এভাবেও ভাগ করতে পারি, এভাবেও কি ভাগ করতে পারি। তাহলে অরিও হচ্ছে আমরা যদি এইভাবে বিভাজনটা করি, কোনভাবে? লম্বালম্বি। লম্বালম্বি বিভাজন করলে তোমার একই রকম খণ্ড পাওয়া যাবে। এভাবে বিভাজন করব এবং কি একই রকম খণ্ড পাওয়া যাবে লম্বালম্বি। তাহলে এটা হচ্ছে কি তোমার অরিও ক্লিভেজ। তাহলে এখানে তোমার মনে রাখার বিষয় হচ্ছে কোনটা? তোমার মনে রাখার আর্থ্রোপোডা। এরপর তোমার দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় হচ্ছে তোমার এই যে দেখো দ্বিতীয় বিভাজন পর্যন্ত কি অরিও হবে, এরপর তৃতীয় বিভাজন অনুপ্রস্থ বরাবর। মানে কি ধরো এই যে দুইটা বিভাজন হবে কি অরিও, অরিও মানে তো এইভাবে। এরপর তৃতীয় বিভাজন হবে কোন বরাবর? এই বরাবর। এগুলো মুছে দিই। তাহলে এরকম এটা হলো দ্বিপার্শ্বীয়। এটা তাহলে মনে রাখতে হবে এটা হচ্ছে কর্ডাটাতে। আমরা আমরা কোন পর্বের? কর্ডাটা পর্বে। এই জিনিসটা মনে রাখবা। এটা হচ্ছে তোমার কি অরিও হচ্ছে তোমার আর্থ্রোপোডাতে। সরপিল। সরপিলে দেখো এই যে একইভাবে দ্বিতীয় বিভাজন পর্যন্ত কোনটা হবে? অরিও, মানে দুইটা বিভাজন কি হবে? অরিও হবে। এরপরের বিভাজন, এরপরের বিভাজন হচ্ছে তোমার কি চক্রাকারে। চক্রাকার বলতে কি বোঝায়? ধরো আমার ওই যে ডিম্বকটা, আমার দুটো বিভাজন হলো, হওয়ার পর ধরো এখানে কিছু কি, হ্যাঁ ধরো এসব থেকে কিছু কোষ তৈরি হইলো। হ্যাঁ, তাহলে ধরো এটা হচ্ছে কি ধরো অ্যানিমেল পোল দিলাম, এটা হচ্ছে কি তোমার কি দিলাম ভেজিটাল পোল দিলাম। তাহলে এরপরে বিভাজন যদি এরকম হয় যে এই এটা যাবে, এই প্রান্তের কোষগুলো যাবে কি ভেজিটাল পোলের কোষগুলো যাবে অ্যানিমেলের দিকে, অ্যানিমেলের কোষগুলো যাবে কি ভেজিটাল। এটা দেখো সর্পিল মানে কি ঘূর্ণন, সর্পিল মানে কি ঘূর্ণন। তাহলে এটা কি ঘুরতেছে না? ঘুরতেছে। এই জন্য এই ধরনের ক্লিভেজকে কি বলা হয়? সর্পিল ক্লিভেজ বলা হয়। অ্যানেলিডা মোলাস্কা। আর আমরা এই যে ক্লিভেজের এক্সাম্পলটা অবশ্যই মনে রাখতে হবে। অরিও হচ্ছে কোনটা? অরিও আর্থ্রোপোডা। অরিওর সাথে আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয়রা এটা মুখস্থ কিছু নাই, তুমি মানুষ দিয়ে চিন্তা করা যায়। তাহলে এটা এরপরে সর্পিল। সর্পিলটা হলো তোমার অ্যানেলিডা মোলাস্কা, এবার মনে রাখবা। এরপরে বলো ভ্রূণ। ভ্রূণ কি একটু একটু আমরা বললাম যে জাইগোট থেকে ডেভেলপ হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে কি ভ্রূণ। এখন এই যে ভ্রূণটা, ভ্রূণের স্তর সাধারণত এই যে ভ্রূণটা ধর, হ্যাঁ ধরো এক সারি আমি কোষ দিলাম, এর বাহিরে ধরো এটা দেওয়া। আমার আঁকা কি অত সুবিধার না, মানে আগে থেকে মানে আঁকাকে কি ভয় পাইতাম, এই জন্য পরে সাবজেক্ট আসছে বায়োলজি। অবশ্যই আগে জগন্নাথ ছিলাম, মাইক্রোবায়োলজিতে ছিলাম। এই মানুষ যেটা ভয় পায় ওই তার গাড়ায় এসে বসে। এখন দেখো আমরা জানি যে আমাদের যে ভ্রূণগুলা প্রথম তো কোষটা থাকে এরকম, প্রথম তো ধরো কোষটা থাকবে এরকম, গ্রাজুয়ালি যে আমরা বিভাজন করলাম, যে বিভাজন হতে থাকে, হতে হতে প্রথম একটা লেয়ার কোষ তৈরি হয়, পর আরো বিভাজন হতে থাকে, তখন কি
মানে প্রথমে তো কোষগুলো এরকম থাকে, প্রথমে কোষগুলো কিরকম থাকে, প্রথমে কোষগুলো তো এভাবে থাকে, ঠিক না, এভাবে থাকে। তারপরে এই প্রতিটা কোষকে আমরা কি বলি, ব্লাস্টোমিয়ার বলি, কি বলি, ব্লাস্টোমিয়ার। এরকম কোষগুলো থাকে ধরো। এরপরে গ্রাজুয়ালি আরো যখন বিভাজন হতে থাকে তখন এই কোষগুলো কি করে, সারিবদ্ধভাবে অবস্থান করে, কি করে, সারিবদ্ধভাবে অবস্থান করে। প্রথমে একটা একটা করে লেয়ার তৈরি হয়, এগুলো আমরা পরবর্তী যে জিনিসগুলো আসবে, হ্যাঁ, মানে এই যে ভ্রূণের পরিস্ফুটন কিভাবে হয় সেই জিনিসগুলো আসবে, তখন মানে দেখতে পাবা, বা এবং তখন চিত্র আঁকতে হবে। মানে প্রথমে তো র্যান্ডমলি হয়, বা ধরো আমরা দুই প্রান্তে দিলাম, এরপরে কি হয়, কোষগুলা তোমার রাউন্ড আকারে কি গ্রো করে, তখন মাঝখানে একটা গহ্বর তৈরি হয়, মাঝখানে কি তৈরি হয়, গহ্বরও তৈরি হয়, ওটাকে আমরা ব্লাস্টোসিল বলি। আর হলো কোষগুলাকে বলা হয় ব্লাস্টোমিয়ার, কোষগুলাকে কি বলা হয়, ব্লাস্টোমিয়ার বলা হয়। এই যে যখন এই কোষগুলো এইভাবে তোমার সারিবদ্ধভাবে হয়, তখন কিছু কিছু প্রাণীদের দেখা যায় যে দুইটা সারি হয়, কিছু কিছু প্রাণীদের কর্মক্ষেত্র হয় তিনটা সারি হয়, মানে দুইটা স্তর হয়, কিছু প্রাণীদের তিনটা স্তর হয়। যাদের দুইটা স্তর ওদেরকে বলা হয় কি দ্বিস্তরী, যাদের তিনটা স্তর ওদেরকে কি বলা হয়, ত্রিস্তরী। সেক্ষেত্রে সবচেয়ে বাইরে যেটা, এটাকে বলা হয় অ্যাক্টো, সবচেয়ে বাইরে যেটা ওটাকে কি বলা হয়, অ্যাক্টোডার্ম, অ্যাক্টোডার্ম। আর সবচেয়ে ভিতরে যেটা ওটাকে বলা হয় এন্ডো, ইএনডিও, এন্ডোডার্ম। তারপরে মাঝখানে যেটা ওটাকে বলে মেসো, কি বলা হয়, মেসো, মাঝখানেরটা মেসো, মো এম। তার মানে এই জিনিসটা মনে রাখতে হবে, সবচেয়ে বাইরেটা বলে একটো, সবচেয়ে ভিতরেটা এন্ডো, এন্ডো মানে এন্ডো তো ইংলিশ অর্থ মানে ভিতরে, আর একটো মানে কি ওই যে সুপারফিসিয়াল বাইরে, আর হচ্ছে মাঝখানটা মেসো, মেসো মানে তো বোঝাই যায় মাঝখানে। তাহলে এই তিনটা লেয়ার হয়। এখন কোন উদ্ভিদে হয় তিনটা, কোন উদ্ভিদে হয় কি বল, উদ্ভিদ না প্রাণী, কোনটাতে দুইটা, কোনটাতে হয় কি তিনটা। যাদের তিনটা হয় তাদেরকে কি বলে ত্রিস্তরী, যাদের দুইটা হয় তাদের কি বলে দ্বিস্তরী। এখন যাদের দুইটা হয়, তাহলে এই যে ধরো যাদের দুইটা হবে, যদি এরকম, আচ্ছা আমাদের এখানে আছে, এই যে দেখো যাদের দুইটা, এখানে দুইটা না, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, তাহলে এই দুই লেয়ারের মাঝখানে জায়গাটা কি, মাঝখানে কি টেনিস বল কোর্ট, এটা তো টেনিস বল কোর্ট না, মাঝখানে যে জায়গাটা, এখানে ঝিলিক নেয় থকথকে, মানে তরল পদার্থের মতো থাকে, এদের কি বলা হয়, মেসোগ্লিয়া। এখানে এই যে মাঝখানে যেটা থাকে এদের কি বলা হয়, মেসোগ্লিয়া। এই যে মেসোগ্লিয়া কই, এই যে মেসোগ্লিয়া, এটা তার মানে মেসোগ্লিয়া হলো কাদের, দ্বিস্তরীতে। কারণ যাদের এই মাঝখানে লেয়ারটা নাই, আমরা তো জানি, এই যেখানে দেখো তো লেয়ার কয়টা আছে, তিনটা না, একটো, মেসো, এন্ডো, মানে সবচেয়ে বাইরেটা একটো, সবচেয়ে ভিতরটা এন্ডো, মাঝখানেটা হলো কি মেসো। তো যারা এটা হলো ত্রিস্তরী, কিন্তু যারা দ্বিস্তরী তাদের এটা থাকে না, এটা কি, এটা থাকে না, এটা থাকে না। তাহলে এটা যেহেতু থাকে না, তাহলে ওই জায়গায় কি করে, তরল জেলিন নেই, তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, ওই তরল পদার্থ কি বলা হয়, মেসোগ্লিয়া। তার মানে মেসোগ্লিয়া কি দ্বিস্তরীতে থাকে না ত্রিস্তরীতে থাকে, দ্বিস্তরীতে থাকে। এটা হলো মনে রাখার বিষয়। এখন দেখো এই যে দ্বিস্তরী প্রাণীতে, তার মানে এই যে বললাম যে অ্যাক্টোডার্ম, অ্যানোডার্ম, আর হলো কি দুটার মাঝখানে মেসোগ্লিয়া থাকে, এই কথাগুলা। তারপর হলো এটা হলো কি তোমার নিডারিয়া, নিডারিয়া হলো দ্বিস্তরী। আমরা ওই যে নিডারিয়ার যে হাইডা, দ্বিতীয় অধ্যায়ের হাইডা এর ডিটেইলসে পড়ানো হয়। এরপরে ত্রিস্তরী হলো কোনটা, এই যে ফিজারক্রমি, হ্যাঁ। তারপর আরো আছে কি, বা ইয়ে পড়বে অ্যাটলিস্ট, মানে প্লাটি হেলমিনথেস থেকে পরে সবগুলা, প্লাটি হেলমিনথেস থেকে কি সবগুলো হচ্ছে তোমার ত্রিস্তরী। এই জিনিসটা একটু দেখবা। তার মানে এটাকে আর দেখাতে হবে পার্থক্য, ওখানে যা দেখো যে ভ্রূণের স্তর, মেসোগ্লিয়া, ভ্রূণের পরিণতি, নেমাটোসিস্ট। নেমাটোসিস্টটা হচ্ছে কি তোমার যেটার মাধ্যমে এই যে দ্বিস্তরী প্রাণী মানে কি হাইডা, যে অঙ্গের মাধ্যমে কি করে তারা শিকার ধরে, যে অঙ্গের মাধ্যমে কি করে শিকার ধরে। এই যে আমরা একটু ছবি দেখাই, হয়ে গেল প্রাণীর পরিস্থিতি। এই যে এটা হলো হাইডা, হাইডার এই অঙ্গটা, এটাকে বলা নেমাটোসিস্ট। এই যে পেছানো, এটাকে বলা কি নেমাটোসিস্ট। ধরো তুমি তুমি ধরো হাইডার যেখানে আছেন, তুমি গেছো কি ওখানে হাঁটতেছো, তুমি না, মানে যাই হোক ছোট
কোনো অন্য কোনো শিকারী। এখন এর দেখো এই অংশটা, এটা আমরা দ্বিতীয় অধ্যায় পড়াবো, দ্বিতীয় অধ্যায়। এই অংশটা হইলো কি একটু হইলো যে মাংসল, পেশি নেই, হ্যাঁ, সেন্সিটিভ। তো এটা যদি তুমি কোনো কারণে এটা এই অংশের সাথে তুমি বাজো, তোমার শরীর টাচ টাচ করে, তোমার পা লাগলো, সাথে সাথে কি হয়, এটা উপর দিকে সরে যায়। এটা উঠে গেলে, এটা হচ্ছে কি এই যে এই ঢাকনা আছে এখানে একটা, এই ঢাকনাটাকে চেপে রাখে। কিন্তু এটা যখন সরে যায় তোমার স্পর্শ পেয়ে, তখন এই ঢাকনাটা খুলে যায়। এই ঢাকনাটা খুলে গেলে এই ভিতর থেকে যে নেমাটোসিসটা আছে না, এটা একদম ক্ষিপ্র গতিতে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গিয়া এই যে সামনে যে ওর গায়ের লোক বাঁচলো ওর শরীরের মধ্যে ঢুকে যায়। যে বাঁচলো ওর শরীরের মধ্যে কি এই অংশটা ঢুকে যায়। ঢুকে গেলে কি করবে, এর ভিতরে একটা বিষাক্ত তরল আছে, হিপনোটক্সিন। দ্বিতীয় অধ্যায় শিখবা, এই তরলটা তোমার ভিতর দিয়ে দিবে, মানে যার ভিতরে ঢুকছে ওর ভিতর দিয়ে দিলে তখন তুমি কি অবশ। এরপরে কি করবো, তোমার ওই হেরে দিয়া পিকনিক করবে, বারবিকিউ করবে, খাবে। কিন্তু এই যে একবার এটা শরীর থেকে বাইরে গেলে আর ভিতরে ঢুকে না, এটা নষ্ট হয়ে যায়, আবার নতুন একটা তৈরি হয়। এটা একবার যদি বাইরে যায় তাহলে সাধারণত আর ভিতরে ঢুকে না, আবার নতুন একটা তৈরি হবে। এটাকে যাই হোক এতটুকু জেনে রাখো, এটা দিয়ে শিকার ধরে, নেমাটোসিস। তাহলে তুই স্টোরি এটাকে আর পড়া লাগবে, এক্সাম্পল গুলো দেখবা, ঠিক আছে। এই যে প্রতিসাম্যটা, প্রতিসাম্য মানে কি, তোমাকে দেখতে কি রকম লাগবে, তোমাকে কাটাকাটি করার পরে ধরো তোমার মানে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটলো, এভাবে কাটলো, এভাবে কাটলো। মানুষ কয়ভাবে কাটা যায়, তিন ভাবে কাটা যায়। দেখো, একটা হলো এভাবে, এভাবে কাটলে আমার অংশ হবে কি বলতো, এই যে দুটো অংশ হলো না, এটাকে আমরা কি বলি, পার্শ্ব বলি, বলি না, ডান পাশ বাম পাশ বলি না। তার মানে এইভাবে কাটলে আমার কি হয়, পার্শ্ব। আর যদি আমার পেট বরাবর এইভাবে কাটে তাহলে কি বের হয়, উপর অংশ নিচের অংশ। আর যদি এই যে এদিক দেওয়া, ওই যে মাছ যেভাবে কাটে মাঝে মধ্যে, এই যে যদি এই যে মাথার এখান দিয়ে কি ধর এই যে এ বরাবর এভাবে এভাবে কাটে, এভাবে কাটলে কি হবে, এভাবে কাটলে কি বের হবে, এই যে পেটের ভুঁড়ি সহ এটুকু একটা অংশ, আর পিছনে একটা অংশ, মানে এটাকে বলা অঙ্কীয়, এটাকেও কি বলা হয়, অঙ্কীয়। আর এটুকু কি বলা হয়, পৃষ্ঠীয়। হ্যাঁ, তার মানে কয়ভাবে কাটতে পারি আমরা, তিন ভাবে। তাহলে দেখো একটা হলো কোন ভাবে, এই যে এভাবে কাটলে ডান পাশ বাম পাশ, এটা হলো পার্শ্ব। আমি এই যে লম্বাভাবে এভাবে কাটলে আমার পার্শ্ব, ডান পাশ বাম পাশ। আর যদি পেটের বরাবর এভাবে কাটে তাহলে কি উপরের অংশ নিচের অংশ। আর যদি আমার কি করে, এই যে এই বরাবর একদম ভিতরের দিকে এ বরাবর একদম কেটে দেয়, তার মানে এই পেট সহ এটুক একটা অংশ, আর হইলো কি এই যে তোমার মেরুদণ্ড সহ এর পিছনের অংশ, তাহলে এটাকে আমরা বলি অঙ্কীয়, এটুকু আমরা বলি কি পৃষ্ঠীয়। মানে এই তিনভাবে কাটা সম্ভব। এখানে এই যে প্রতিসাম্যটা, এখানে কাটাকাটি করে করছে, এখানে হইলো তোমার ওই জিনিসগুলো এখানে লাগে। এখন দেখো যে প্রতিসাম্য, এই যে দেখো গোলীয় প্রতিসাম্য। এখন বলো তো, এই যে একটা গোলীয় বস্তু আছে, এর যদি একদম আমি কেন্দ্র বরাবর একদম মাঝ বরাবর কাটি, একদম মাঝ বরাবর কাটলাম, তাহলে কি সব দিকে কি একই রকম খন্ড পাওয়া যাবে না? দেখো তো, এর যদি আমি একদম মাঝ বরাবর কাটি, যে গলি একদম কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আমি কাটি, তাহলে কি হবে, তোমার একই একই রকম পাওয়া যাবে না, একদম মাঝ বরাবর যদি আমি কাটি। তার মানে এটার নাম হলো, এটা গোলীয় বলে, গোলীয় প্রতিসাম্য। মানে ধর আমি একদম মাঝ বরাবর অক্ষ বরাবর কাটলাম মাঝ বরাবর, তাহলে কি হবে, একই রকম অংশ বের হবে না। প্রতিসাম্য মানে কি, একই রকম অংশ, একে মানে সমান, প্রতি অংশ মানে প্রতিসাম্য, প্রতি মানে প্রতি অংশ, সাম্য মানে সমান, প্রতি অংশ সমান। তার মানে কি এভাবে কাটলে প্রতি অংশ সমান। আর এটা যেহেতু গোলীয়, ওই জন্য বলা হয় কি গোলীয় প্রতিসাম্য। তাহলে তোমাকে এখানে এক্সাম্পলটা 100 মনে রাখতে হবে। এখানে এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল আছে, যেমন এখানে মনে রাখবা, এই যে হেরা, এই যে এসি আর এ, হেরা, হেরা তো একটা মেয়েদের নাম। হেরা বল বক্স বিওয়েল, হেরা বল মানে হেরা, কিন্তু কোন এক নারী বলছে হেরা বল। এখন এখানে তো দেখো এই যে বল বক্সটা আমার চলে আসে, কিন্তু এখানে এই যে হেরাটারও সাইন্টিফিক নাম দেওয়া আছে তোমার জিমনোসফেরা।
আরেকটা হচ্ছে কি তোমার রেডিওলার ইয়ারটা দেয়া আছে যে অ্যাট্রোস্ফেরা, দুইটা দেওয়া আছে। তার মানে তুমি তোমার তো হইলো পরীক্ষার হলো অপশন থাকবে না। তো সেক্ষেত্রে তুমি যদি টেকনিক দিয়ে মনে রাখো যে তাহলে হ্যাঁ হেরা বল জিমনোস ফেরা, এখানে জিমনোস শুধু জিম। তুমি যখন জিম করতে যাও, জিমের মধ্যে যদি এসি লাগায় রাখো, তাহলে এই জিমের কোনো লাভ আছে? অনেক আছে কি জিমে যায়, কি করে বসে থাকে, বিভিন্ন দেখে মেশিন নিয়ে চলে আসে। তো তোমার যদি জিমে এসি থাকে, তাহলে এই জিমে তো জিম মানে কি তোমার শরীর থেকে সোয়েটিং হতে হবে, কাম বেরোতে হবে, তাই না? মানে তোমার এই যে জিমের মধ্যে এখন ওই জন্য বলতেছে হেরা বল জিমে, জিমনোস জিমে এসি, এসি কেন? হেরা বল জিমে এসি কেন? এটা যদি কয়েকবার একটু বাসায় আয়ত্ত আনার চেষ্টা করো, তাহলে একবার যদি মাথার মধ্যে ঢুকে, এগুলো জীবনও মানে ভুলবা না। তখন অপশন দেখলে পরও তোমার মাথায় চলে আসবে, হেরা বল জিমে এসি কেন। হ্যাঁ, কেন দিয়ে কিছু না, কেন দিয়ে একটা প্রশ্ন করলাম আর কি। আমি চাইছি এখানে ইয়ে করতে, কিন্তু এখানে বাংলা দেখলাম ওই যে পিডিএফ এর উপর বাংলার টাইপিং থাকে না, শুধু ওই যে ইয়েটা থাকে। আচ্ছা, এরপরে এই যে আমরা গলিও গেল প্রতিসাম্য, এরপর হলো অরিয়। অরিয় আমরা আগে বলছিলাম না, অরিয় হলো তোমার একদম কেন্দ্রীয় অক্ষ বরাবর যখন ভাগ করি, ভাগ করলে দুইয়ের অধিক অংশ, মানে দুইয়ের অধিক একই রকম খণ্ড বের হবে। এখন দেখো তো, এর যদি আমি কেন্দ্র অক্ষ বরাবর ভাগ করি, তাহলে এই যে গেলের চুল, এটা হলো হাইডার, গেলের চুল। এই যে দেখো, তাহলে কেন্দ্রীয় অক্ষ বরাবর ভাগ করলে কয়টা আছে? গেলের চুল 1 2 3 4 5 6, 6টা অংশ বের হবে না? প্রতি অংশে একটা করে চুল থাকবে না? প্রতি অংশে একটা করে কি এটা থাকবে না? থাকবে। এই কেন্দ্রীয় অক্ষ বরাবর এভাবে ভাগ করলে প্রতি অংশে দেখো একই রকম, তাহলে ওইটা হলো প্রতিসাম্য, যেটা একই রকম। আর হইলো তোমার কি অরিয়, মানে আমরা তো আগে বলছি অরিয় মানে কি দুইয়ের অধিক একই খণ্ড। আমি যখন এভাবে এভাবে ভাগ করবো, এভাবে ভাগ করলে, হ্যাঁ মানে এখানে দেখো তো, তুমি যে করে করো, মানে প্রতি খণ্ডে একটা একটা করে আসবে না, একই রকম লাগবে। এই জন্য বলছি ওটাকে অরিয়, ওই বাংলা ওটাকে বলে অরিয়। আর প্রতিসাম্য মানে তো সমান, যেহেতু সমান এই জন্য বলে প্রতিসাম্য। তাহলে এখানেও তোমার কি এক্সাম্পল মাস্ট, হয়তো এটা অনেক সময় কি বলে ক বিভাগে 1 মার্কের জন্য অনেক সময় প্রতিসাম্য ডেফিনেশন বিভিন্ন আসতে পারে, কিন্তু অ্যাডমিশনেও ডেফিনেশন জীবনে আসে না। অ্যাডমিশন আসে এক্সাম্পল, এগুলো আসছো, এগুলা আসছো, যেটা আমরা প্র্যাকটিস করলে দেখবা। তাহলে এখানে কি ইয়ে করবা, এই যে হাইডা, এখানে ধরো বাংলাটা আছে কিনা, হ্যাঁ এখানে একটু দেখা যায়। এই দেখো সি, সি এই যে সি, সি মানে এই সি, সি এই সি, হ্যাঁ সির জলে জেলিফিশ, সির জলে কে হাইডা, মানে সি মানে তো ওই যে সমুদ্র সমুদ্র হয় না, ওটা জলে কে হাইডা। তাহলে একটু নিজে আয়ত্ত আনবা, সির জলে, সি মানে সি অ্যানিমেল, জলে জেলিফিশ, হাইডা মানে হাইডা। তাহলে আর জেলিফিশের সাইন্টিফিক নামটা পড়বা, হ্যাঁ অরেলিয়া, ঠিক আছে। তার সির জলে হাইডা। এবার দ্বিঅরীয়, দ্বিঅরীয় মানে কোনটা? এই যে দেখো, এটাকে আমরা দুইটা ভাবে ইয়া করবো। প্রথমে দেখো অনুদৈর্ঘ্য বরাবর, অনুদৈর্ঘ্য বরাবর দুইটা দল বিভাগ। ধরো এখানে আমি প্রথমে অনুদৈর্ঘ্য বরাবর ভাগ করলাম, তাহলে দেখো তো দুইটা অংশে কি একই রকম না? এই যে এই অংশে একটা গেলের চুল, এই অংশে কি একটা গেলের চুল। এরপরে তুমি যদি দেখো দুইটা দলে সমান ভাগ করার পরে এরপর তুমি সমকোণে ভাগ করবা। এরপর কি করবা? সমকোণে ভাগ করবা। ধরো এই যে আমরা ওইটারে ওখানে অত দেখা যায় না, ধর এটা একটা, এটাকে এখন ধরো আমি যদি একবার একবার এইভাবে দিই, একবার এইভাবে দিই, তাহলে এটা বলো এটা কি সমকোণ না? এটাকে সমকোণ না, এটাকে সমকোণ না, এটাকে সমকোণ না? ওই জিনিসটা বলতে চাই, চারটা অংশ বিভক্ত হবে এবং এটা কি সমকোণে অবস্থান করবে, ঠিক আছে। একবার এইভাবে, একবার কি এইভাবে দিলে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করলো? এই যে প্রথমে এইভাবে করলো, করার পরে আবার যদি এইভাবে করে, তখন এই যে এটা গেলের চুলটা অর্ধেক হয়ে যাবে। বা এই যে তুমি প্রথমে প্রয়োজনে ওইভাবে করো, প্রথমে প্রয়োজনে ওইভাবে করো, তো গেলের চুল অর্ধেক হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে সমকোণে অবস্থান করবে আর কি। এটা মানে এটা তো হলো এমনি 3D ছবি নিচ্ছে, 2D এর মধ্যে 3D হইলে যেরকম দেখা যায় আর কি। আচ্ছা, এখন দেখো তাহলে দ্বিঅরীয় এক্সাম্পল আছে কি, টিনোফোরা আর হলো কি সিলোপ্লানে, টিনোফোরা সিলোপ্লানে। দেখো দুটা কি দিয়ে শুরু, দেখো এটা এই কালার মানে কি, এটা রিসেন্ট মেডিকেল আসছে, মেডিকেল ডেন্টাল, এই গোলাপি কালার। দেখো টিনোফোরা এবং সিলোপ্লানে, তার মানে দুটা কি দিয়ে শুরু, দ্বিঅরীয়, দুটা সি দিয়ে শুরু।
তাহলে এই যে বলবা যে অনেক সময় আমরা বলি না সি, দুইটা সি দিয়ে শুরু, টেনে ছিল। এখন তুমি যদি কাউরে হঠাৎ একটা ধরো মহিলা যাইতেছে, মেয়ে যাইতেছে, তুমি তারা একটু টেনে ধরছো, তখন পাশে যদি কেউ থাকে তখন বলবো কি সি, তাহলে খারাপ আমার টেনে ধরছে, হ্যাঁ, বা টেনে ছিল। তাহলে এই যে সি, সি দিয়ে এটা মনে রাখবে কি দুইটার সব শুরুতে সি আছে মনে রাখার জন্য, টেনে ছিল। তারপর হলো যাই হোক, এটা এরকম করে প্ল্যান দিয়েও বানানো যায়, এটা দরকার নাই। এতটুকু ইয়ে বলে সি টেনে ছিল, তাহলে মানে জাস্ট একটু মনে রাখার জন্য আর কি, কারণ এটুকু মাথার মধ্যে যদি থাকে তাহলে অপশন দেখে তোমার মনে পড়বে। সি টেনে ছিল মানে মানে টেনে টেনেতে টেনো টিনো টিনো পড়া ছিল প্ল্যানে, এই যে টেনে ছিল, ছিল প্ল্যানে। ঠিক আছে, এটা জাস্ট হলো একটু মনে রাখার জন্য আর কি এই জিনিসটা বলা। দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়টা একদম সহজ জিনিস। দ্বিপার্শ্বীয় যে মানুষ মানুষ দ্বারা মানে দ্বিপার্শ্ব, দেখো কি বলছে দ্বিপার্শ্ব, একটু আমি দেখাইছিলাম না, এই যে দ্বিপার্শ্ব বলতে কোনটা, ডান পাশ বাম পাশ, এটা ডান পাশ তো মানুষও হয়, প্রজাপতি হয় না, ডান পাশ নাম দিয়ে বোঝা যায় যে দ্বিপার্শ্ব, মানে নাম তাহলে কোন ভাবে ভাগ করলে দ্বিপার্শ্ব হয়, তাহলে এইভাবে ভাগ করলে দ্বিপার্শ্ব হয়, তার মানে ডান পাশ বাম পাশ যেভাবে ভাগ করলে দ্বিপার্শ্ব হয়, তার মানে প্রজাপতির সময় হয়, মানুষে হয়, আর কার হয়, ব্যাং হয়। তাহলে প্রজাপতি মানুষ ব্যাং, তাহলে এটা মনে রাখবা কি, চীনের বিভিন্ন ওই যে ফুড ব্লগারদের কখনো ভিডিও টিডিও দেখছো, চীনে দেখবা ফুড ব্লগারদের ভিডিও যদি দেখো, দেখবা রাস্তার পাশে কি করে, পোকামাকড় সব ঝুলে রাখছে, ওখানে তো পোকামাকড় খায়, মানে এগুলো সব ঝুলে রাখছে টাটকা, তুমি দেখাই দিবা তোমার সাথে সাথে কি ফ্রাই করে দিয়ে দেবে। হ্যাঁ, এই পোকামাকড় ব্যাং ট্যাং এগুলো সবই কিন্তু খায়। আমাদের এদিকে কিছু মাঝে মধ্যে যে কনস্ট্রাকশন কাজ দেখলাম চীনের কিছু লোক আছে, এরা কুকুর খুঁজে কেনার জন্য, হ্যাঁ, মানে খাবে আর কি ভালো করে। তো তার মানে এই যে ব্যাং ট্যাং এগুলো কি চীনাদের খুব প্রিয় খাবার, তার মানে ওই যে মানুষ, মানুষ খায় কি ব্যাং। আর হলে দেখবা ওই যে বন জঙ্গলে এই যে ব্যাং কি করে, বিভিন্ন যে প্রজাপতি গুলো আছে না, এই প্রজাপতি গুলাকে কি খায়। তাহলে মানুষ কি খায়, ব্যাং, আর ব্যাং খায় কাকে, প্রজাপতিরে, এটা যে মনে রাখবা, কারণ এই চীনে ওদের কিন্তু প্রিয় খাদ্য, আমাদের যেমন গরু টরু প্রিয় খাদ্য, ওগুলা ওদের কাছে কিছুই না, ওদের কাছে এই ব্যাঙের যে টেস্ট, হ্যাঁ, তখন চীনে গেলে টেস্ট তোমরা টেস্ট করতে পারবো যদি মন চায়। তাহলে এটা মনে রাখবা, মানুষ খায় ব্যাং, আর ব্যাং খায় কি, ওই যে বন জঙ্গল ব্যাং খায় প্রজাপতি, এটা দিয়ে মনে রাখবা, তাহলে কি তোমার দ্বিপার্শ্বীয়। এরপর দেখো অপ্রতিসাম্য চলে আসছে। অপ্রতিসাম্য মানে কি, অ, অ মানে কি না, প্রতিসাম্য না, মানে তুমি ভাগ করলে সমান না, প্রতিসাম্য মানে তো সমানাংশ, মানে ভাগ করলে তুমি সমানাংশ পাবা না। এই যে এবারে তুমি কোন দিক দিয়ে ভাগ করলে সমানাংশ পাবা বলো, এইভাবে বলো, এইভাবে বলো, মানে কোন বা এইভাবে বলো, কোন ভাবে ভাগ করলে তুমি সমানাংশ পাবো, বাবা এর ভাগ করলে সমানাংশ পাবা না। কিন্তু আগেটাতে তুমি কিন্তু ভাগ করলে সমানাংশ পাইতা, আগেটাতে এই যেমন এগুলাতে তুমি এভাবে ভাগ করলো কি, এটারে তুমি যদি এভাবে ভাগ করতা তাহলে কিন্তু সমানাংশ পাবা, দুই সাইডে অর্ধেক অর্ধেক করে চলে আসবে, আবার পরের বার মাঝখান থেকে করছো, মানে প্রথমে করবা এই সাইড থেকে, এই সাইড, এই সাইডটা, এই সাইডটা করবা, এই সাইড থেকে করলা, তাহলে দুই সাইডে কি গেলে চুল দুটাই আসবে, অর্ধেক অর্ধেক করে আসবে। এরপর আবার আবার এইভাবে করো, তখন কি হয়ে যাবে, ঠিক না? কিন্তু এই যে এই হারানোর দ্বারা সম্ভব না, এটা সম্ভব, এটা কি যেভাবে কাটো তুমি ধাঁধার মধ্যে পড়ে যাবা, তার মানে এ হইলো পারবা না, তাহলে এটা হলো স্পঞ্জ এবং কি এটা হলো শামুক, আপেল শামুক আর কি। স্পঞ্জ আর হচ্ছে কি, এটা হলো ওই যে পিডিএফ করতে গিয়ে অনেক সময় ছবি ঘোলো হয়ে গেছে, কারণ এখানে অনেক পেজের পিডিএফ, এত খেয়াল করার সুযোগ থাকে না। হুম, এ তাহলে এই অপ্রতিসাম্য, এটা মনে রাখবা যে শামুক আর হচ্ছে কি স্পঞ্জ। শামুক, শাম্মী নামে কেউ আছে, যেমন আমার এক মামি শাশুড়ি আছে, ওনার নাম হলো শাম্মী আর কি। তো এই বাসা হইলে সদরে, তো ওনারা সবাই হলো শামু শামু ডাকে আর কি। হ্যাঁ, তারা উনি আমার মামি শাশুড়ি আল্লাহ রহমতে কি হেলদি, তাহলে ওনারা দিয়েও চাইলে তোমার বা তোমাদের কেউ যদি শামুর নামে কেউ থাকে, মামি কাকি আপা জিরে হোক ভাবি জিরে থাকুক, শামু আপা কি স্পঞ্জের মতো আর কি। ঠিক আছে, এটা দিয়েও চাইলে তুমি মনে রাখতে পারো, শামু নামে কি আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই, তাই না? ওই যে আমারটা আমার মনে মনে থাকবে সহজে, কারণ যে আত্মীয় স্বজনে আছে ওনারা দিয়েই মনে রাখবে। আরো মানে যখন যা মনে চায় তাই করে, ওই জন্য অপ্রতিসাম্য, অন্যের সাথে মিলবে না। তাহলে
এই এক্সাম্পলটা মনে রাখবা। খণ্ডায়ন, এই যে কখনো কেঁচো দেখছো? কেঁচোর গায়ে কি থাকে? অনেক খণ্ড থাকে না? এরকম ধরো যদি এরকম এরকম খণ্ডায়ন থাকে না, এরকম খণ্ডায়ন থাকে। তাহলে এই খণ্ডায়ন গুলা কোথাও এরকম হইতে পারে, আবার কোথাও কি ধরো কোথাও এরকম হইলো আবার অনেক বড় হইলো, মানে এটাকে বলা সম এক, মানে এটুকার দিনে মানে দেখো সমখণ্ডায়ন। আর এটাকে বলা হলে হলো কি অসম, দেখো এটা কত বড়। তো এই যে আমরা এখানে দেখলে দেখা যায়, যেমন তুমি এই যেমন কেঁচুতে যখন দেখবা, কেঁচুতে সবগুলা সমান, সবগুলা খণ্ড কি সমান। কিন্তু তুমি যদি এই যে এই ঘাসফড়িং দেখো, ঘাসফড়িংয়ের এই যে মস্তিষ্ক দেখো তো, এটার এক খণ্ড একরকম। এই যে এখানে বক্ষ, বক্ষের খণ্ড একরকম। এই যে উদর, উদরের খণ্ড কি আরেক রকম, মানে সবগুলা সমপরিমাণ না। এজন্য তোমার এই যে একটা হলো কি তোমার যে সমখণ্ডায়ন, মানে সব খণ্ড কি সমান, কেঁচো সহজ মনে রাখো। কারণ কিছু হইলো প্র্যাকটিক্যালি দেখে মনে রাখার বিষয়। অসম মানে কি খণ্ডগুলো সমান না, এই যে এদের খণ্ড সমান না, মাথাটা অনেক বড় থাকে, বক্ষেরটা আরো একটু মানে মাথাটা একটু ছোট, কিন্তু উদরের গুলা আরো ছোট থাকে। হ্যাঁ, এটা যখন ওই দ্বিতীয় অধ্যায় পড়বা, দ্বিতীয় অধ্যায় এটাও আছে ঘাসফড়িং, তাহলে এই জিনিসগুলা দেখা যাবে। তাহলে এখানে মনে রাখবো সমখণ্ডায়ন মানে কেঁচো, অসমখণ্ডায়ন মানে বিভিন্ন পতঙ্গ পতঙ্গ এগুলা। এরপরে হচ্ছে কি তোমার অঞ্চলায়ন। অঞ্চলায়ন হলো কোনটা কি? এই যে ধরা, এই যে আমরা এখানে এলো বক্ষ, এই মস্তিষ্ক, বক্ষ, উদর। আর উদরে এখানে অনেকগুলা খণ্ড আছে না, অনেকগুলা যে খণ্ড থাকে, এই খণ্ডগুলাকে বলা হয় কি, সবগুলা খণ্ডল মিলে এটাকে বলা হয় কি তোমার অঞ্চলায়ন বলা হয়। এই যে অনেকগুলা খণ্ড মিলে কি হয় অঞ্চলায়ন, এটা একটা অঞ্চলায়ন। আর এই যে এদেরকে বলা হয় ট্যাগমাটা, এদেরকে বলা হয় কি, এই যে বিভক্ত হয় এদেরকে বলা হয় কি ট্যাগমাটা। এই যে এটা একটা ট্যাগমাটা, এটা একটা ট্যাগমাটা, এটা একটা ট্যাগমাটা। তারপরে এদের যে খণ্ড, এই খণ্ডগুলো মিলে কি তৈরি করে অঞ্চলায়ন বলা হয়। এগুলা জাস্ট জানার জন্য আর কি, মানে এদের একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য। এগুলা মানে এই যে এইরকম দাগ দেওয়া মানে কি, এগুলা জাস্ট একটু পড়ার জন্য, মানে একটু জানার জন্য। এগুলো পরীক্ষা টরীক্ষাও আসা তেমন ইয়া নাই। উপাঙ্গ হইলে আমরা তো জানি, ওই যে মাছ ইয়া অ্যাটলিস্ট চিংড়ি মাছ তো দেখছো, তেলাপোকা না দেখলো, তেলাপোকা চিংড়ি মাছ দেখো না, শিং শিং থাকে না, এই বিভিন্ন উপাঙ্গ টুপাঙ্গ। এই যে এগুলো হইলো ওই কথাগুলো বলছে, উপাঙ্গর কথা বলছে। এই যে অ্যান্টেনা স্টাই, এই যে চিংড়ি বা তেলাপোকাতে এরকম ইয়ে থাকে না অ্যান্টেনা, এগুলা। এই যে প্রান্তিকতা, এটা আগে বলে ফেলছি। এই যে প্রান্ত, এটা হলো তোমার কি হলো হলো কি, এই যে এইভাবে কাটলে 500, উপরের প্রান্ত নিচের প্রান্ত, এটা হলো কি অঙ্কীয়, আর এটা হলো কি পৃষ্ঠীয়, এগুলো বলে ফেলছি। তল, তল, তল ক্রিয়েট করলেও তাও একই রকম হবে। এখানে এখানে অবশ্য সব বলে নাই, আচ্ছা ওই প্রান্তের কথা বলছে। আর এখানে তল যে অঞ্চল বরাবর কি প্রাণীতে ডান বাম অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, মানে কি সম্মুখ ডান বাম, ওই যে আগের জিনিসটাই। তাহলে এখানে কি তলের উপর ভিত্তি করে যে মধ্যরেখা, মধ্যরেখা যেটা ওই যে এটাই। তাহলে মধ্যরেখা বরাবর ডান পাশ বের হবে। সম্মুখ তল মানে কি, সম্মুখ তল হইলো তোমার যে সম্মুখ তল দিয়ে করলে অঙ্কীয় পৃষ্ঠীয়, অঙ্কীয় পৃষ্ঠীয়। তারপর হচ্ছে কি অনুপ্রস্থ, অনুপ্রস্থ, এই অনুপ্রস্থ করলে তোমার এই কি বলে এটাকে, এই এটা হলো উপর অংশ নিচের অংশ, এইরকম মানে সম্মুখ। উপর মানে কি সম্মুখ, নিচের অংশ মানে কি পশ্চাৎ। সিলোম, আজকে আমাদের ক্লাসিফিকেশন আগ পর্যন্ত একটু পড়াতে হবে, আর একটু লাগবে সময়। সিলোম, সিলোম মানে কি এক ধরনের গহ্বর। সিলোম মানে কি গহ্বর। এই যে সিলোম, এই সিলোমটাই গহ্বরটা কি থেকে তৈরি হয়? ওই যে আমরা বললাম না মেসোডার্ম, মেসোডার্ম থেকে কি হয়, মেসোডার্মাল কোষ দিয়ে কি হয় এই সিলোম বা গহ্বরটা তৈরি হয়। এখন এই যে দেখো আমরা ছবি দেখলে আমরা বুঝবো। এই যে দেখো এখানে আমরা তো জানি যে ভিতরে থাকবে কি, এই যে ধরো সবচেয়ে বাইরে থাকে কি অ্যাক্টোডার্ম, সবচেয়ে বাইরে থাকে কি অ্যাক্টোডার্ম, সবচেয়ে ভিতরে থাকবে কি, এই দুটা তো সবার ক্ষেত্রে আছে, দ্বিস্তরী বলো ত্রিস্তরী বলো, দুটার ক্ষেত্রে আছে না। এখন অনেক সময় এই যে মাঝখানে যেটা, এটাকে বলা হয় কি ফাঁকা গহ্বর, এটা হলে কি গহ্বর, ঠিক না। এখন এই যে ফাঁকা গহ্বরটা, এটা যাদের আছে,
মানে অনেক রাস্তায় একদম ভুল আছে। এই ফাঁকা গহ্বরটা থাকার নিয়ম কি? এই ফাঁকা গহ্বরটা যে থাকবে, এখানে একটা পর্দা থাকবে, একটা কি থাকবে? পর্দা থাকবে। আর এটা কি দিয়ে তৈরি হবে তোমার? তোমার এখানে একটা ওই যে মেসোডার্মাল কোষ দিয়ে, কারণ আমরা তো এটা এই জায়গায় থাকার কথা ছিল মেসোডার্ম না, অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে কি মেসোডার্ম। তাহলে এই যে এখানে এটা তৈরি হয় মেসোডার্মাল কোষ দিয়ে। আর এখানে থাকার এখানে একটা লেয়ার থাকে, ওটার নাম কি? মানে পর্দা। এই গর্ত সারফেসে একটা পর্দা থাকে, পর্দার নাম কি? পেরিটোনিয়াম। গর্ত সারফেসে একটা পর্দা থাকে, পর্দার নাম কি? ধরো তো এখানে আছে না, এই যে পেরিটোনিয়াম। কি থাকে? গর্তটার চারপাশে একটা কি পেরিটোনিয়াম পর্দা। আর এই যে গহ্বরটা, এই গহ্বরটা কি নিয়ম কি দিয়ে থাকে? মেসোডার্মাল কোষ। মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি হয়। তার মানে যদি কোনো একটা গহ্বর মেসোডার্মাল কোষ থেকে তৈরি হয় এবং তার চারপাশে পেরিটোনিয়াম পর্দা থাকে, তাহলে ওটাকে আমরা সিলম বলি। ওটাকে আমরা কি বলবো? সিলম বলি। না, এখন দেখো, তার মানে গহ্বর থাকলে আমরা সিলম বলবো না, গহ্বর থাকলে কি আমরা সিলম বলবো না। এই দেখো, যারা অ্যাসিলোমেট, এটার উপর ভিত্তি করে তোমার 3 ধরনের। এ এ মানে কি? নো। এ মানে কি? নো, মানে নো সিলোমেট, মানে কোনো গহ্বর নাই। এই যে এটার মধ্যে দেখো, এটার মধ্যে কি হয়? এই যে ভিতরে হইলো তোমার এন্ডোডার্ম, বাইরে হইলো কি অ্যাক্টোডার্ম। এর মাঝখানে গহ্বর থাকার কথা ছিল, কিন্তু এখানে গহ্বর না, এখানে বিভিন্ন স্পঞ্জ, বিভিন্ন প্যারেনকাইমা, বিভিন্ন কি প্যারেনকাইমা টিস্যু দ্বারা, তরল পদার্থ দ্বারা প্যারেনকাইমা টিস্যু দ্বারা পূর্ণ থাকে। এই জন্য এটাকে এখানে কোনো কি গহ্বর নাই। তুমি মনে হবে গহ্বর, কিন্তু গহ্বর নাই, এটা হলো বিভিন্ন রকম কি টিস্যু, প্যারেনকাইমাটাস টিস্যু থাকে। তাহলে এই জন্য এটাকে বলে অ্যাসিলোমেট, মানে নো সিলোমেট, নো সিলোম মানে কোনো গহ্বর নাই। এরপর বলা আছে কি সিরোসিলোমেট। শুধু মানে কি, এখানে তোমার ফাঁকা স্থানতে মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি, কিন্তু সেখানে এই যে পেরিটোনিয়াম পর্দাটা আছে না, এই যে পেরিটোনিয়াম পর্দাটা থাকে না। মানে আমার মত কথা, এখানে দুটা জিনিস থাকতে হয়। একটা হলো গহ্বরটা কি দিয়ে তৈরি হবে? মেসোডার্মাল কোষ। আরেকটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। একটা হলো কি মেসোডার্মাল কোষ, আরেকটা হচ্ছে কি পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা। তাহলে এখন তো তোমাদের চাপ নাই, এই কারণে একটু লং টাইম ধরে ইয়ে করানো হচ্ছে। হ্যাঁ, কারণ যদি এই টপিকটা আগে শেষ করে রাখতে পারো, তো প্রচুর চাপ থেকে রিলিফ পাবা। হ্যাঁ, তাহলে দেখো, আমরা বলছি কি এখানে যে গহ্বর থাকতে হইলে, সিলোম হইতে হলে দুটা জিনিস থাকতে হবে। গহ্বরটা কি দিয়ে তৈরি? মেসোডার্মাল কোষ। আর হচ্ছে কি পেরিটোনিয়াম পর্দা। তাহলে আমরা এখানে কি দেখলাম? অ্যাসিলোমেটে কি দেখলাম? সেখানে একটো নাই, আছে একটো। সেখানে ওই গহ্বরের ওখানে কি কে থাকে? গহ্বরের ওখানে শুধু প্যারেনকাইমা থাকে। কি থাকে? প্যারেনকাইমা দিয়ে পূর্ণ থাকে। এরপরে সিরো। সিরো মানে কি? শব্দ, ফলস, শব্দকে ধারণ করে, মানে ভাব ভাব নেয় হইলো কি সিলোমে গহ্বরের, কিন্তু প্রকৃতপক্ষে কি সে সিলোম না। কারণ হচ্ছে কি সেখানে মেসোডার্মাল কোষ থাকে, কিন্তু এই পর্দাটা থাকে না। এরপরে হলো কি ইউসিলোমেট, মানে প্রকৃত এখানে কি দুই, মানে মেসোডার্মাল কোষ থাকে, পেরিটোনিয়াম এটা থাকে। তাহলে এই জিনিসগুলো দেখবা। আমরা আমাদের এখানে দেখো, এই যে সিলোমের যে প্রকারভেদ, এই সিলোমের প্রকারভেদে আমরা এক্সাম্পলটা, তোমাদের 9টা পর্ব আছে, গোলাপি, এগুলো কিন্তু মেডিকেলে চলে আসছে। তোমার যে 9টা পর্ব আছে, ওই পর্ব কোনটা কোনটার মতো বলছে সেটা আমরা দিব, কিন্তু এর বাইরে দেখো কিছু জিনিস আছে। এই যে যেমন এই যে টিনোফোরা, টিনোফোরা তো 9টা পর্বের মধ্যে নাই, আছে 9টা। ওই যে পাইনি প্লানে মালায়ন অত্যাচার করো, ওইটার মধ্যে কি নাই। তারপরে এখানে আছে তোমার এই যে রোটিফেরা, কিনোরাইনসা। তারপর হচ্ছে হ্যাঁ ও এটা হেমিকটার। তার মানে দেখো, এই জিনিসগুলা কি আমার 9টা পর্বের মধ্যে নাই। 9টা পর্বটা কিভাবে মনে রাখতে হয় সংক্ষেপে, সেটা আমরা দেখবো। কিন্তু এই যেগুলো এক্সট্রা, এক্সট্রা গুলাকে এক্সট্রা মুখস্থ করে নিবে। ঠিক আছে, কোনটা কোনটার মধ্যে পড়ছে। দেখো কতক্ষণ ধরে পড়ানো হচ্ছে, তারপর শেষ হয় না। এই দাগানো জিনিসগুলো একটু দেখবা। এর সংবহন, আমরা জানি যে সংবহন 2 রকম, বদ্ধ, মুক্ত। তোমাদের রক্ত সংবহন হইতে হয়, তোমার রক্ত সংবহন, আমাদের রক্ত সংবহন কি বদ্ধ না মুক্ত?
যদি নালীর মধ্যে দিয়ে বদ্ধ, যদি নালীর মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে বদ্ধ। আমাদের কি নালীর মধ্যে দিয়ে যায় না? এই যে আমরা কি ধমনী শিরা জানি না? ধমনী হলো কোনটা? এই যে বাহির থেকে যেটা দেখা যায় দূষিত, এটা হলো শিরা দেখা যায় বাহির থেকে, দেখুন কি শিরা, এটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। আর হইলো মাংসের ভিতরে ভিতরে যেটা থাকে একটু হলো ধমনী, ওটা দিয়ে এই অক্সিজেন যুক্ত রক্ত যায়। তার মানে যেটা নালী পথে যাবে ওটাকে বলে বদ্ধ, বদ্ধ না। আর যেটা হলো নালী নেই, গহ্বরের মধ্যে দিয়ে যায়, ওটাকে বলা হয় কি মুক্ত। তাহলে এই জিনিসটা একটু দেখবা। কঙ্কালের এটাও একটু দেখবা। আমরা তো জানি যে কঙ্কালে কি থাকে, অস্থি তরুণাস্থি। অস্থি মানে হাত, তরুণাস্থি মানে কোনটা? ওই যে মাংস মাংস খাওয়া, ওই যে কুরকুটা নরম থাকে ওইটা। নটকট, নটকট তো আমরা জানি কি, এই যে মেরুদণ্ডী প্রাণীতে তোমার এই যে পিঠে সোজা একটা দণ্ডের মতো নটকটটা থাকে। এখন এই নটকট অনেকে শুধু একদম প্রাইমারি লেভেলে থাকে, আবার অনেকে থাকেই না। আর যাদের অনেকে থাকে মানে শুধু ওই যে প্রাইমারি লেভেলে, আবার অনেকে কি করে বড় হয় তখন এটা অন্য অন্য অঙ্গে রূপান্তরিত হয়। মানুষ আমাদের ছোটবেলায় নটকট থাকে, কিন্তু বড় হলে এই নটকটটা কি হয় মেরুদণ্ড। এই যে আমার মেরুদণ্ড এখান থেকে যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ড মানে কি এটা নটকট, মানে নটকটটা পরবর্তীতে কি হয়েছে এই মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই নটকটের উপর ভিত্তি করে এটা সামনে আসবে, এগুলো সামনে আসবে। নটকটের উপর ভিত্তি করে একটা নন কর্ডেট, কর্ডেট, মানে যাদের এই নটকট থাকে না ওদেরকে বলা হয় নন কর্ডেট, আর যাদের থাকে ওদেরকে বলা হয় কি কর্ডেট। তার মানে এই যে হাইড্রা, সমুদ্রতারা, পিলাগুলো অবস্থা এগুলা, আর হইলো এগুলো হচ্ছে কর্ডেট। কর্ডেট তো আমরা ওই যে পর্বের মধ্যে যখন পড়াবো যত এক্সাম্পল আছে সবই কর্ডেটের মধ্যে। ইউরোকট এগুলো এখানে নিয়ে আসছে। কর্ডেটের মধ্যে ভাগ আছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এটা আমরা দেখাবো। পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী মানে কি, এই যে আমার মুখ থেকে মানুষের পায়ু পর্যন্ত পুরোটাই হচ্ছে কি পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে দুই ভাগে, একটা হলো প্যারাজোয়া, একটা হলো কি অ্যান্টেরোজোয়া। প্যারাজোয়া মানে কি, যার হলে পৌষ্টিক গহ্বর থাকে না। পৌষ্টিক নালী মানে পৌষ্টিক নালী হলে কোন মুখ থেকে একদম পায়ু পর্যন্ত পুরোটা হলো আমার পৌষ্টিক নালী। তাহলে যার এটা থাকে না এটাকে বলা কি প্যারাজোয়া, পরিফেরাতে থাকে না। আর যার থাকে ওটাকে বলা কি অ্যান্টেরোজোয়া। মানে দেখো এই যে পৌষ্টিক নালী নিড এরিয়া থেকে একদম সবগুলোতে আছে, তাই না? এই যে এখন এই শ্রেণীবিন্যাসটা এখন দেখাবো না, কারণ আমার এখন এখন থেকে পড়া হবে একটু সহজ হবে শ্রেণীবিন্যাস, কিন্তু এই পর্যন্ত যা গেছে এক্সাম্পল গুলা সহ এগুলা কি মনে রাখতে হবে। এখন এখানে আরেকটা জিনিস একটু দেখানোর আছে। এই যে দেখো আমরা যে একটু আগে পড়ছি বিভিন্ন ক্যারেক্টার গুলা, আমরা বললাম না লাস্ট আমরা দিব সহজ। এই যে এখানে যে কয়েকটা ক্যারেক্টার 1 2 3 4 5 6, দেখো আমার ভ্রূণ স্তর চলে আসছে, সিলোম আসছে, আবরণ, প্রতিসাম্য, গঠন মাত্রা। এখন কোন পর্বটা এক্সাম্পল কোনটা, এটা আমরা ওখানে র্যান্ডমলি পড়ছি, কিন্তু আমরা এখানে আমরা সিকোয়েন্স অনুযায়ী কি চাইলে আমরা মনে রাখতে পারি। এই জিনিসটা ওখান থেকে করা। এখন দেখো পরিফেরা, পরিফেরাতে আমরা তো জানি স্তর মানে কয়টা, দ্বিস্তরী আর ত্রিস্তরী। পরিফেরাতে কি কোনো মানে এখানে আমরা দেখো সিরিয়ালে প্রথম লিখছি এক, মানে প্রথম আমরা ভ্রূণ স্তর দেখতেছি, তো ভ্রূণ স্তর আমরা দ্বিস্তরী ত্রিস্তরী দেখছি, আমি এখানে দেখছি এক। এক মানে কি কোন স্তর, এক মানে কোন স্তর না। তোমার আচ্ছা তোমাকে আমি বলি তোমার বাড়ি আছে, এখন তুমি যদি মানে গর্ব করে বলো আমার একতলা বাড়ি আছে, তোমার যদি বাড়ি থাকে সেটা তো মিনিমাম একতলা হবে। এখন তুমি যদি গর্ব গর্ব করে বলো যে আমার একতলা বাড়ি আছে, দেখে হইলো কথা। তোমার যদি বাড়ি থাকে ওটা তো একতলা না হলে ওটা তো টয়লেট, পাবলিক টয়লেট। তোমার যদি বাড়ি থাকে তো ওটা কি মিনিমাম একতলা তো হওয়া লাগবে নাকি? একতলা ছাড়া কি বাড়ি হয়? মিনিমাম একতলা। তাহলে ওই যে বলছে কি এক কয় স্তরী, এক স্তরী, এক স্তরী কি বলা লাগে? তার মানে এটা কোনো স্তর নাই প্রকৃতপক্ষে এটার কোনো স্তর নাই। তার মানে পরিফেরা হলে কি স্তর বিহীন। এরপরে নিডারিয়া হচ্ছে কি দ্বিস্তরী, এরপরে প্লাটিহেলমিনথেস হচ্ছে কি ত্রিস্তরী। তা আমরা তো জানি এই যে পর্বগুলো এমন ভাবে সাজানো যে এটা হইলো সবচেয়ে আদি যুগের, এর চেয়ে এ একটু আর একটু অ্যাডভান্স, এর চেয়ে একটু আর একটু টিকটকার, এটা চেয়ে এ আরো ভালো টিকটক করে। মানে যত এইদিকে যায় সে তত ভালো টিকটক করে, মানে কি তত বেশি আধুনিক, তত বেশি কি আধুনিক। মানে এখান থেকে এ হইলো মান্দাতার আমলের লোক, যত এদিকে গেছে এই যে লাস্ট আছে কর্নার তোমরা, তার মানে সবচেয়ে আধুনিক। তার মানে এই প্রিমিটিভ থেকে অ্যাডভান্স। তাহলে এ তো স্তর নাই, পরটা দ্বিস্তরী, তারপরটা ত্রিস্তরী। তো এটা যদি ত্রিস্তরী হয় পরের গুলা কি হবে? দ্বিস্তরী তো হইব,
মিনিমাম যদি যদি টি স্তরের উপরে কিছু থাকতো তাহলে সেটা হইতো, তাই না? টি স্তরের উপরে তো নাই, তাহলে পরের সবগুলা কি, তার মানে যখন টি স্তরী শুরু হয়েছে তার মানে পরের সবগুলা টি স্তরী, আর পরে তার মানে দ্বি স্তরী হওয়ার সুযোগ নাই। আর এক মানে স্তর বিহীন। ঠিক আছে, তাহলে এই যে ভ্রূণ স্তরের এক্সাম্পল মনে রাখতে পারবা, পর্বতা, এটা মনে রাখবা। এরপর দেখো সিলোম। আচ্ছা, এর তো কোনো স্তরে নাই, তাহলে ওই বেটার গহ্বর আসবে কই থেকে? যার যে বেটার কোনো স্তরে নাই, হেভি গহ্বর আসবে, তোমার তো মানে তোমার ঘরে নাই। এমন বলবো যে আমার ঘরের ওইখান দিয়ে একটা সুন্দর করে একটা রুম আছে, একটা জানালা আছে, আর তোমার তো ঘরে নাই, তোমার জানালা আসবে কেমনে? আর ভালো করে ওই যে বারান্দা আসবে কই থেকে? ঠিক না? তাহলে যে বেটার স্তরে নাই ওই বেটার সিলোম আসবে না। আচ্ছা, এখন বাকিদেরও কি, এই যে দেখো সিলোম, এদেরও এই তিনটাতে দেখবা কোনো সিলোম নাই। সিলোম না মানে কি? এ সিলোমেট, ওই যে প্রথমটা, না মানে কি? এসিলোমেট। দেখো তার মানে এখানে আমাদের মিলে মিলে আছে। প্রথম তিনটে হচ্ছে আমার অ্যাসিলোমেট। প্রথম কয়টা? তিনটে আমার সিরিয়ালি অ্যাসিলোমেট। এরপরে একটা হলে কি, ওই যে বললাম না অ্যাসিলোমেটের পরে সিডো, মানে ওই যে ফলস, মিথ্যা, একটা হচ্ছে কি মিথ্যা সিলোমেট। এরপর হলে কি প্রকৃত। তো এবার একটা যদি প্রকৃত শুরু হয় তাহলে পরের গুলা কি হবে? প্রকৃত। তার মানে দেখো সিলোম মনে রাখবো যে প্রথম তিনটা হইলো না, সিলোম নাই, কোনো গহ্বর নাই, পরটা সিডো, অপ্রকৃত, আর এরপর সবগুলো হচ্ছে কি প্রকৃত। আবরণটা আমরা পরে দেখতেছি। প্রতিসাম্য দেখো, প্রথমটা হইলে কি অপ্রতিসাম্য, তার মানে বোঝাই যায় এখানে হলো ওই যে স্পঞ্জ টিসপঞ্জ, ওই যে শামু মামি স্পঞ্জের মতো, হ্যাঁ, তাহলে ওইটা হইলো কি তোমার অপ্রতিসাম্য। তাহলে দেখো প্রথমটা হইলো অপ্রতিসাম্য, পরেরটা হচ্ছে কি অরীয়। অরীয় মানে ওই যে গোল, যে অনুকূল অংশ, বা বিশেষ করে হাইডা দিয়ে মনে রাখবা, কারণ তোমাদের এই জুলজির দ্বিতীয় অধ্যায়ের নাম হলো হাইডা, দ্বিতীয় অধ্যায় হাইডা পড়ায়। তাহলে হাইডা তো দ্বিস্তরী, এবং হাইড্রাদের প্রতিসাম্য দেখছো অনেকগুলো গেলে গেলের চুল আছে, যে ক্রিস গেল চুলের মতো না, মানে অনেকগুলো সমান খন্ডে কি ভাগ করা যায় অক্ষ বরাবর, তার মানে অরীয়, মানে নিডারিয়াতে। আর হলো দ্বিপার্শ্বীয়, এরপরে হলো কি দ্বিপার্শ্বীয় শুরু হয়। যখন দ্বিপার্শ্বীয় শুরু হয় তারপর সবগুলা হইলো কি সবগুলা দ্বিপার্শ্বীয়, তবে একটু ব্যতিক্রম আছে একাইনোডার্মাটাতে। একাইনোডার্মাটাতে দ্বিপার্শ্বীয় থাকে ভ্রূণ অবস্থায়, যখন একদম পূর্ণাঙ্গ অবস্থা হয় তখন পঞ্চরীয় হয়। তখন কত অরীয় হয়? পঞ্চরীয়, পাঁচটা অংশ বিভক্ত হয় সমান। তাহলে এই জিনিসটা মনে রাখবা স্টাইলে। এরপরে তুমি এখানে মনে রাখবা হচ্ছে গঠন মাত্রা দেখো, প্রথমটা হলো কোষ, পরটা টিস্যু, তারপর একটা অঙ্গ। তার মানে এরপর থেকে সব কি তন্ত্র, তন্ত্র দিয়ে দিবে। অঙ্গ মানে কি, তারপর ওগুলো তন্ত্র বা অঙ্গ, অঙ্গ মিলে তো তন্ত্র হয়। আর তোমার যেখানে অঙ্গ আছে একাধিক অঙ্গ মিলে এক কাজ করবে, যেমন এই যে ধর আমাদের যে ইয়েটা কি বলে, এই পরিপাক যে করে, পরিপাক শুধু কি একটা অঙ্গ করে? এই যে তোমার মুখ দিয়ে খাইছো, চাবাইছো, এটা একটা পরিপাকের অংশ, তারপর গিলছো, এটা একটা পরিপাক, এই অংশ তার মানে তোমার পরিপাকের কাজ করে। তো পাকস্থলিতে আসছে, পাকস্থলিতে তোমার পরিপাকের কাজ করে। এরপর তোমার এই ক্ষুদ্রান্ত বীরযন্ত্র কাজ করে না, তার মানে অঙ্গ থাকা মানে কি সেটা তন্ত্র। তার মানে তুমি চাইলে দিয়ে কি অঙ্গতন্ত্র দিতে পারো। হ্যাঁ, মানে অঙ্গর পরে যেখানে অঙ্গ আছে তার মানে একাধিক অঙ্গ মিলে তন্ত্র গঠন করছে, তার মানে এখানে অঙ্গতন্ত্র দুইটাই দেওয়া যায়, বাকিগুলো এটা মনে রাখবা। আর এই যে পুষ্টিক গহ্বর তো লাস্টে বলছি, প্রথমটাতে নাই, আর বাকিগুলাতে কি সবগুলোতে আছে। তার মানে দেখো এখানে কয়েকটা ক্যারেক্টার। আর হইলো কি আবরণ। আবরণ হইলো কি প্রথম রাতে তো ওই ব্যাটারি স্তরে নাই, তাহলে ঘরে ওয়ালের রং করাইবা কোন কালারের রং? ওই দোকানে যাইবা যে আমার বাসার ওয়াল ইয়া করবো, যে ব্যাটারি স্তরে নাই ওই বেটা তার ওয়ালের রং করার কোনো বিষয় আসে না। এরপরে দেখো বাকিদের যদি স্তর আছে ওয়ালের রং করাইতে হবে। এখন দেখো এদের আবরণ কাইটিন কিউটিকল, কিছু আছে কাইটিন নির্মিত, কিছু আছে কি কিউটিকল নির্মিত। তাহলে এই একটা প্রথমটা যেহেতু নাই, পরের গুলা কিভাবে মনে রাখবো দেখো। আমরা ওই যে কাকার পরে কি বলি? কাকি। যে কাকি, তুমি জিজ্ঞেস মানে ডাকছো আর কি যে কাকি, জব দিছে কি। এখন হয়তো তুমি বলছো যে আমার 500 টাকা দেন, এটা অব্যক্ত। এখন বলছে কি এখন কাকি আবার বলতেছে কি কা, মানে টাকা দেয় তুমি কি করবে আর কি, কাকি কি কাকি কা, কাকি কি কাকি কা। আর লাস্টের গুলাতে কি এগুলা অ্যাডভান্স, এগুলাতে ওই আবরণ নাই, মানুষের কি আবরণ থাকবে, ঠিক না? তার মানে এই যে কয়টা, 6টা, যে কাকি কি কাকি কা, তাহলে কা তাহলে কাইটিন, কি তাহলে কিউটিকল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমরা এখান থেকে কি জিনিসগুলো জিনিসটা পড়ে নিবা, জিনিসটা পড়ে নিবা। এটার একজনের ছবি তুলো।
নাকি পিডিএফ এ? আচ্ছা, আমি এটা ছবি দিয়ে দিব, ঠিক আছে, ছবি দিব। তারপরে এখন দেখো দেখো আজকে যে পড়াটা গেছে এটা থেকে যে কোনো অ্যাডমিশন, এটা বলো ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, আবিজাবি যায় যত জায়গায় বলো, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসবে, সব জায়গায় প্রশ্ন আসবে। তার মানে এই আজকের টপিকটা ভালোভাবে পড়বা, এটা নিয়ে আর আলোচনা করবো না, ভিডিওটা করছে এই জন্য। এরপর থেকে ওই যে তোমাদের যারা আছে এদেরকে